এসইও টিপস ফর বিগিনার্স এটা দিয়ে আমরা আসলে শুরু করব। এখানে বিভিন্ন ধরনের টিপস বা কিছু জেনারেল নলেজ যেগুলো আসলে আপনাদের জানার দরকার। এখন এইওর কারণে যেটা হচ্ছে আপনাকে একদম ডিরেক্ট কিছু অ্যান্সার দিয়ে দেয়, লিস্টটাও দিয়ে দেয়, বাট ডিরেক্ট অ্যান্সারটা উপরে থাকে। আই হোপ আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আজকের আমাদের হচ্ছে টপিক। সো এসইও টিপস ফর বিগিনার্স। অ্যান্ড এখানে যে জিনিসটা আসলে শুরু করার আগে একটু বলার দরকার যে আকিজ অ্যাওয়ার্ডস মেন্টরশিপ প্রোগ্রামের এটা হচ্ছে 7th সেশন। ইনশাল্লাহ আরো একটা সেশন হবে, যেটা আগামী উইকে হবে। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে আজকে আমাদের শেষ সেশনটা। সো আমরা শেষ করছি এসইও টিপস ফর বিগিনার্স এই সেশনটা দিয়েই। সো প্রথমেই লাস্ট উইকে আসলে আমি যখন সেশনটা শুরু করেছিলাম কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করেছিলাম, বিকজ স্ট্যাটিস্টিক্স গুলো আসলে আপনার জানা খুব দরকার। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এ যারা আছেন আমাদের আসলে একটা বড় একটা অংশ আসলে থাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন পরিসংখ্যান দিয়ে। তো এসইওটা আসলে কেন দরকার সেটার জন্য জাস্ট এই একটা ছোট্ট লাইনই আমার মনে হয় যথেষ্ট, যেখানে যেটা বলা হয়েছে যে ওভার 2/3 which is 68.7% of all clicks go to the top 3 organic search results। অর্থাৎ আপনি যখন কোনো কিছু সার্চ করবেন তো সেটা 3/2 ভাগ, যে প্রথম যে 3টা রেজাল্ট আসে সেখানেই সব ক্লিকগুলো চলে যায়। তো এটাতেই বোঝা যাচ্ছে যে যখন আপনি যে যদি কোনো ওয়েবসাইট বা আপনার যদি কোনো কন্টেন্টকে র্যাঙ্ক করতে চান অ্যান্ড সেটা যদি টপ 3 এর মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি একটা খুব বড় অংশ বা খুব মেজর একটা অংশ কিন্তু মিস করে ফেলছেন। তো এখানে একটা মানে এটা খুবই কমন একটা জোক যেটা এসইও রিলেটেড থাকে, যে দ্য বেস্ট প্লেস টু হাইড আ ডেড বডি ইজ পেজ 2 অফ দ্য গুগল সার্চ রেজাল্টস। অর্থাৎ আমরা তো জানি যে গুগলের অনেকগুলো পেজ থাকে, 1 2 3 4 5। সো দেখা যায় যে মানে মানুষ এত কম গুগলের সেকেন্ড পেজ বা থার্ড পেজ গুলাতে যায়, যে এই জন্য বলা হয় যে যদি ধরেন কেউ যদি কোনো খুন করে থাকে তো ডেড বডিটাকে লুকানোর জন্য আসলে সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে পেজ 2। যে আপনি যদি পেজ 2তে যদি কাউকে খুন করে ফেলে রেখে দেন কি আসলে কখনো জানতে পারবে না। সো এটাতে আসলে বোঝা যায় যে পেজ 1 এর যে গুরুত্বটা, যে এসইও দিয়ে যে আমরা পেজ 1 এ র্যাঙ্ক করতে চাই বা কেন অন্যান্য ব্র্যান্ডস এর র্যাঙ্ক করতে চাই, সেটা আসলে একটা আইডিয়া আমরা পাই এখান থেকে, যে মানুষ কত কম আসলে পেজ 1 কে অতিক্রম করে অন্য পেজ গুলাতে তাদের সার্চ রেজাল্টস দেখে। আচ্ছা, আম, এখানে একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেলি। আমি হচ্ছে শেখ মইনুর রহমান। আমি হচ্ছে আহ, আমার এখানে জার্নিটা গত সপ্তাহে আমি যারা এখানে ছিলেন কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা, চ্যাট বক্সে জানাবেন যে কারা কারা লাস্ট উইকে আমাদের সেশনটা অ্যাটেন্ড করেছেন, তাহলে কয়েকজনকে চিনতে পারবো। তো আমার আসলে ক্যারিয়ারটা শুরু হয়েছিল পিঙ্ক ক্রিয়েটিভ লিমিটেড এর মাধ্যমে। এটা এডিসন গ্রুপের একটা সিস্টার কনসার্ন এবং এটা মার্কেটিং এজেন্সি ছিল। সো সেখানে আমি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং সিম্ফনি মোবাইলের মতো বেশ নাম করা কিছু ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো আমি ওভারলুক করতাম, তাদের বিভিন্ন কন্টেন্টস নিয়ে তাদের এসইও অ্যাক্টিভিটি সবকিছু আমি মনিটর করতাম, আমি কাজ করতাম। পরবর্তীতে আমি ওয়ালেট মিক্স লিমিটেড, যেটি একটি ফিনটেক এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, সেখানে আমি জয়েন করি এবং আলহামদুলিল্লাহ অন্যান্য কাজের পাশাপাশি একটি গভর্নমেন্ট প্রজেক্টও কাজ করার আমি সুযোগ পাই, যেটা নাম হচ্ছে সবার ঢাকা প্রজেক্ট। যেখানে আসলে আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র স্যারের সাথে ডিরেক্টলি কাজ করতাম এবং সবার ঢাকা যে অ্যাপটা বানানো হয়েছিল সেটার ইউআই ইউএক্স এর ডিজাইনিং থেকে শুরু করে ধরেন ডকুমেন্টেশন বা সোশ্যাল মিডিয়া যেসব অ্যাক্টিভিটিস গুলো সেগুলো হচ্ছে আমি ওভারলুক করতাম। এর পরবর্তীতে আমি চলে যাই হচ্ছে ইনফোসিস টেকনোলজিসে, যেটি একটি ইউএস বেসড অর্গানাইজেশন, এবং সেখানে তাদের ইনবাউন্ড মার্কেটিং এর বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা আমরা ইউএস ইউকে বা গ্লোবাল বিভিন্ন অডিয়েন্সকে ক্যাটার করার জন্য যে ধরনের ইনবাউন্ড মার্কেটিং করা লাগতো সেগুলো হচ্ছে আমরা করতাম। এবং পরবর্তীতে আমি থাকি হচ্ছে বিজেআইটি গ্রুপে, যেটি একটি বাংলাদেশ জাপান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এখানে আমি হচ্ছে টিম লিডার হিসেবে জয়েন করি এবং তাদের কোম্পানিকে ইন্টারন্যাশনালি প্রমোট করার জন্য আই ওয়াজ রেসপন্সিবল। এবং বর্তমানে আমি আছি হেড অফ ডিজিটাল মার্কেটিং হিসেবে আকিজ আইবিসে। আমার ইন্ট্রোডাকশনটা আসলে কম বেশি আপনাদের সাথে শেয়ার করেছি, কাইন্ডলি আপনারাও জানাবেন যে আপনার কোথা থেকে জয়েন করছেন আমাদের সাথে। অনেকে হয়তো স্টুডেন্টস রয়েছেন, তারা আপনাদের ইউনিভার্সিটি স্কুল কলেজের নাম দিবেন, এবং যারা প্রফেশনালস রয়েছেন তারা কাইন্ডলি আপনাদের আম, ধরেন হচ্ছে আপনাদের পজিশন বা আপনাদের কোম্পানির নামটা কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, এবার একটু আমরা নেক্সট স্লাইডে যাই।
নেক্সট স্লাইডটা আসলে আমাদের ছোট্ট করে এজেন্ডাটা দেওয়া, যে আজকে আমাদের যেই মিটিংটা বা প্রেজেন্টেশনটা, এটা আসলে এজেন্ডাটা কি। সো অবভিয়াসলি হচ্ছে এসইও টিপস ফর বিগিনার্স, এটা দিয়ে আমরা আসলে শুরু করব। এখানে বিভিন্ন ধরনের টিপস বা কিছু জেনারেল নলেজ যেগুলো আসলে আপনাদের জানার দরকার, বা যে বিভিন্ন ধরনের আইডিয়া যেগুলো আপনার জানার দরকার সেগুলো শেয়ার করা হবে। ইন্টারঅ্যাক্টিভ কুইজেস, লাস্ট উইকে যারা আমাদের সাথে ছিলেন তারা জানেন যে আমরা আসলে আমাদের স্লাইডস এর মাঝখানে কিছু কুইজ দিয়ে থাকি। সো ওই কুইজগুলোতে পার্টিসিপেশনটা করার দরকার, কারণ সেটার মাধ্যমে আমরা কিছু রিসোর্সেস, ফ্রি রিসোর্সেস দিয়ে থাকি। লাস্ট উইকের রিসোর্সেসটা আমরা এখনো পাঠাইনি। আজকের ইনশাল্লাহ যখন সেশনটা শেষ হবে সাথে সাথে আমরা দুইটা রিসোর্সেস একত্রিতভাবে পাঠিয়ে দিব। সো সারপ্রাইজ অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনারা কি রিসোর্সেস পাবেন সেটা নিয়ে একটা সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট থাকবে এন্ড অফ দ্য প্রেজেন্টেশনে, এবং শেষের দিকে একটা কিউএনএ অ্যান্ড ক্লোজিং সেশনটা হবে। এটাই হচ্ছে আমাদের মোটামুটি আজকের প্রেজেন্টেশনের এজেন্ডাটা। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন জয়েন করছেন, পার্টিসিপেন্ট সংখ্যাটা বাড়ছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। সো আচ্ছা, সেশনটা শুরু করার আগে আমি জাস্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা যদি if you were looking for SEO tips, what keywords would you type into Google? আমি আবার প্রশ্নটা করছি যে যদি আপনারা এসইও টিপস নিয়ে যদি কোনো ধরনের খোঁজাখুঁজি বা সার্চ করতেন, তাহলে আপনারা কি কিওয়ার্ড লিখে সার্চ করতেন গুগলে, সেটা কাইন্ডলি আমাদেরকে চ্যাটে জানিয়ে দেন। এটা পরবর্তীতে আসলে এটা নিয়ে আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করবো পরে আপনাদেরকে, কাইন্ডলি আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন চ্যাটে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে ফর্মাল যে প্রেজেন্টেশনটা সেটা স্টার্ট হবে, সেটা হচ্ছে সেশন 1, যেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু এসইও। এসইওটা নিয়ে মোটামুটি আমার মনে হয় সবারই কম বেশি ধারণা আছে, বাট একটু ইন্ট্রোডাকশনটা দেওয়ার দরকার যারা একদম নতুন তাদের জন্য। সো এসইওটা যদি আমি ফুল ফর্ম বলি, যেটাকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট টু ইমপ্রুভ ইটস র্যাঙ্কিং অন সার্চ ইঞ্জিনস লাইক গুগল, বিং অ্যান্ড ইয়াহু। অর্থাৎ বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে যেমন গুগল, বিং, ইয়াহু। এখানে আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেটা র্যাঙ্কিংটা ইমপ্রুভ করার জন্য যে যে ধরনের অ্যাক্টিভিটি বা প্র্যাকটিসগুলো করা হয় সেটাকে বলা হয় এসইও। এটা একদম সহজ ভাষায়, টেকনিক্যাল টার্মস অ্যাভয়েড করে যদি আমি বলতে চাই, এটাই হচ্ছে মেন ঘটনা, যে আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন বা বিং এ সার্চ করবেন বা ইয়াহুতে সার্চ করবেন বা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনি যখন সার্চ করবেন তখন তো অনেকগুলো রেজাল্ট আসে। তো সেখান থেকে আসলে আপনার যে রেজাল্টটা বা আপনার যে ওয়েবসাইটটা, এটাকে যদি আপনি আপনার রেজাল্টটা টপে আনতে চান, তো যে ধরনের প্র্যাকটিসগুলো আপনি করে থাকেন সেটাই এসইও। ঠিক আছে? তো দ্য আলটিমেট গোল ইজ টু অ্যাট্রাক্ট মোর অর্গানিক, যেটা আনপেড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট বাই এনশিওরিং ইট অ্যাপিয়ার্স প্রমিনেন্টলি ইন সার্চ রেজাল্টস। অর্থাৎ এসইওটা তাহলে ভাই কেন করি আমরা? এসইওর মানেটা বুঝলাম, এখন কেন করি? এসইওটা করি আমরা এই কারণে যে দেখেন, ট্রাফিক হয় দুই ধরনের, অর্গানিক বা পেড। ঠিক আছে? তো আমরা এসইওটা করি মূলত যে অর্গানিক ট্রাফিকটাকে আমার ওয়েবসাইটে যত বেশি নিয়ে আসা পসিবল সেটা ট্রাই করার জন্য। দেখেন, আপনি যদি আজকে অ্যাড চালিয়ে যদি পেড ট্রাফিক নিয়ে আসেন, এটা করতে পারেন, এটা আসলে খুব বড় কোনো ব্যাপার না। আপনি একটা অ্যাড চালিয়ে দিলেন এবং আপনার এখানে ট্রাফিক চলে আসলো। বাট আপনি যদি একটু লং টার্মের কথা চিন্তা করেন, লং টার্মে আসলে আপনি তার প্রত্যেক নিয়ত তার অ্যাড চালাতে পারছেন না, আপনার তো একটা বাজেট আছে। তো সেই জায়গাতে আসলে যে অর্গানিক ট্রাফিকটা যদি আপনি ইনক্রিজ করতে পারেন থ্রু এসইও, সেটাতে তাহলে বোঝা যায় যে কাস্টমার্সরা অ্যাকচুয়ালি আর ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস অন ইউর ওয়েবসাইট। বিকজ যারা আসলে অর্গানিক্যালি আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে তাদেরকে কনভার্ট করাটা বেশ সহজ, রাদার দেন যারা পেড ভাবে আসছে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট লাইনটা কি দেওয়া, এসইও ইনভলভস ভেরিয়াস টেকনিক্স ইনক্লুডিং অপটিমাইজিং। যেমন হচ্ছে ধরেন কিছু টেকনিক্স থাকে এসইওতে, যেমন হচ্ছে ওয়েবসাইট কন্টেন্টের অপটিমাইজেশনের ব্যাপারটা থাকে, টেকনিক্যাল আসপেক্টস গুলো ইমপ্রুভ করার ব্যাপারটা থাকে, অ্যান্ড অলসো বিল্ডিং অথরিটি থ্রু ব্যাকলিংস দিয়ে আমরা অথরিটি বিল্ড করি। এই জিনিসগুলো নিয়ে আমি ইনশাল্লাহ সামনের স্লাইডগুলোতে আপনাদেরকে একটা সুন্দর আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট থিং যেটা, যে ওয়াই এসইও ম্যাটার্স। ঠিক আছে? এসইও কেন দরকার আমাদের জন্য। এখন এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, দেখেন 4টা পয়েন্ট হচ্ছে ইনক্রিজেস ওয়েবসাইট ভিজিবিলিটি, অর্থাৎ when your website ranks higher in search engine results, it becomes more accessible to potential customers actively searching for related products, services or information. মানে ধরেন আপনার যে ওয়েবসাইটটা সেটা যদি সার্চ ইঞ্জিনের রেজাল্টে যদি হায়ার র্যাঙ্ক করে, তাহলে সেটা পটেনশিয়াল কাস্টমারের কাছে অ্যাক্সেস করাটা বা তাদের কাছে খুঁজে পাওয়াটা খুব ইজি হয়ে যায়।
ধরেন আপনি ঘড়ি সেল করছেন, ঠিক আছে? এখন ঘড়ি তো আপনার মতো আরো অনেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিক্রেতা সেল করছেন। তো কাস্টমার আপনার ঘড়িটা কেন কিনবে বা কিভাবে খুঁজে পাবে? তো এই জায়গাটাতেই মেনলি এসইও এর খেলাটা, যে আপনি যদি আপনার কম্পিটিটরের চেয়ে আপনার ওয়েবসাইটটা যদি এসইও ভালো থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার কম্পিটিটর থেকে পিছিয়ে আপনার ওয়েবসাইটে যে যে ভিজিবিলিটিটা সেটা হচ্ছে আপনি ইনক্রিজ করতে পারবেন। পরবর্তীতে পয়েন্টটা কি দেওয়া, বিল্ডস ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট, অর্থাৎ websites that appear on the first page of search results are often perceived as more trustworthy and authoritative. এটা দেখবেন যে এটা আমাদের খুবই মানে কমন একটা হিউম্যান সাইকোলজি, যে যখন আমরা কোনো কিছু সার্চ করি যে কোনো সার্চ ইঞ্জিনে, যেমন বিং, গুগল বা ইয়াহুতে, দেখবেন যে যেই পেজটা, যেই ওয়েবসাইটটা আগে র্যাঙ্ক করে বা শুরুর দিকে র্যাঙ্ক করে, সেখানেই না আমরা ম্যাক্সিমাম ক্লিকগুলো করি। কারণ আমার মনে হয় যে কারণ আমাদের কাছে মনে হয় যে সেগুলো মনে হয় একটু ট্রাস্টওয়ার্দি বা অথরিটেটিভ, এজন্যই আসলে গুগল হয়তো তাদেরকে ফার্স্টের দিকে দেখাচ্ছে, এন্ড এটা আমাদের আসলে একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। সো এই কথাটা এখানে বলা হয়েছে যে যদি আপনার ওয়েবসাইটটা যদি একদম টপে বা শুরুর দিকে যদি র্যাঙ্ক করে, সেটা একটা ট্রাস্টওয়ার্দিনেস বা অথরিটেটিভনেস আপনার ওয়েবসাইটকে দিয়ে থাকে। ওকে, থার্ডটা কি? থার্ডটা হচ্ছে পেড, আনলাইক পেড অ্যাডভার্টাইজিং, SEO helps generate organic traffic without continuous financial investment, making it a sustainable marketing approach. হচ্ছে যে কথাটা শুরুর দিকে বললাম, যে দেখেন আপনি তো পেড অ্যাডভার্টাইজিং অবশ্যই করতে পারেন, সেটা কোনো বাধা নেই, কিন্তু পেড অ্যাডভার্টাইজিংটা আসলে এক সময় গিয়ে তো আপনাকে স্টপ করতেই হবে, কারণ আপনি তো আসলে কন্টিনিউয়াসলি মানে অ্যাডভার্টাইজিং রান করতে পারেন না, আপনার তো একটা বাজেট থাকে, তাই না? তো এসইওটা আপনাকে সেই অর্গানিক ট্রাফিকটা ড্রাইভ করতে সাহায্য করে, যেখানে আপনার কন্টিনিউয়াসলি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টটা দরকার নাই। দেখা যাচ্ছে আপনি যদি রেগুলার বেসিসে যদি প্রপার ওয়েতে যদি আম, মানে এসইওটা করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে অর্গানিক্যালি আপনার ট্রাফিক আসতেছে, পিপল আপনার ব্র্যান্ডের ব্যাপারে জানছে, যেখানে আসলে আপনার পেড অ্যাডভার্টাইজিং তখন না করলেও চলে। আর লাস্টলি যেটা সরি, লাস্টলি যেটা সেটা হচ্ছে enhances user experience, অর্থাৎ SEO friendly websites are typically faster, easier to navigate and mobile responsive, leading to better user satisfaction and lower bounce rates. এই কথাটা মানে হচ্ছে যে আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমরা যেমন একটা কথা বলি ইউআই অ্যান্ড ইউএক্স, মানে ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। তো এসইওর ক্ষেত্রে আসলে ইউজার এক্সপিরিয়েন্সটা খুব বেশি দরকার, কারণ ধরেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, কথার কথা খুব সুন্দর করে ঝিকমিকি একটা ওয়েবসাইট দাঁড় করালেন, কিন্তু ওয়েবসাইটটা লোড হয় না, লোড হতে অনেক সময় লাগে, দেখা যাচ্ছে 10-20 সেকেন্ড লেগে যাচ্ছে, নেভিগেট করা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না যে কোন দিকে যাব, ডানে যাব না বাঁয়ে যাব না সোজা যাব, কোথায় যাব বুঝতে পারছি না। তারপরে হচ্ছে গিয়ে এটা মোবাইল রেসপন্সিভ না, মানে ডেস্কটপে আমি দেখতে পাচ্ছি, কিন্তু যখন মোবাইলে আমি আপনার ওয়েবসাইটটা চেক করতে যাই, দেখা যাচ্ছে আমি সেটা করতে পারছি না। তো এই 3-4টা জিনিস হলে হয় কি, আপনার কাস্টমার কিন্তু এখন তার কাছে হাতে এত অপশন কাস্টমারদের, দেখা যাচ্ছে সে অন্য জায়গায় মুভ করা শুরু করে, বলে দূর ভাই এই ওয়েবসাইটে আসলে টিকে থেকে লাভ নেই, এখানে আমি আমার মনে হয় যে জিনিসটা জন্য চাচ্ছি সেটা এখানে নাই, তো সে তখন চলে যায়। এই চলে যাওয়ার কারণে যেটা হয় ইভেনচুয়ালি আপনার বাউন্স রেটটা বাড়ে। বাউন্স রেটটা কি, যারা জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছি। বাউন্স রেটটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন কোনো মানুষ ধরেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের কম সময় যখন সে থাকে, ধরেন আমরা অনেক কাছে অনেক সময় করি না, যে একটা ওয়েবসাইটে ঢুকলাম, মনে করলাম যে হয়তো এখানে কিছু একটা আছে, বা ঢুকে দেখে আসলে কিছু নেই, তো ঢুকেই বের হয়ে গেলাম 1-2 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে। তো এটাতে যেটা হয় যে বাউন্স রেটটা বেড়ে যায়। বাউন্স রেটটা বেড়ে গেলে যেটা হয় যে যখন গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন এটা খেয়াল করে যে এই ওয়েবসাইটটা বাউন্স রেট হাই, তখন আস্তে 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 ওই ওয়েবসাইটটার র্যাঙ্কিং নামায় দেয়। তো এই যে লাস্ট যে পয়েন্টটা, যে আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে ইনহ্যান্স করার জন্য এসইওটা খুব বেশি দরকার। আশা করি আপনারা মোটামুটি পয়েন্টসগুলো বুঝেছেন। আমরা একটু সামনের দিকে যাই। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে আমরা প্রায় সময় যারা ইভেন যারা এক্সপিরিয়েন্সড অনেকে তারাও আসলে জিনিসটা মিস করে যাই, যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, মানে হচ্ছে কিভাবে একটা সার্চ ইঞ্জিন কাজ করে, গুগল কিভাবে কাজ করে। সোজা কথা যদি বলি, এটা 3টা ফেজে কাজ করে। প্রথমটা হচ্ছে ক্রলিং, যেটাকে আমরা বলি হচ্ছে অনেক সময় স্পাইডারও বলি। তো এটা হচ্ছে কিছু বট, মানে রবটের বট যেটাকে বলি আর কি আমরা। তো সার্চ ইঞ্জিনস ইউজ বটস টু স্ক্যান দ্য ইন্টারনেট অ্যান্ড ডিসকভার ওয়েব পেজেস। আপনারা একটা জিনিস দেখবেন যে এখন মোটামুটি সবাই তো অনেকে চ্যাট জিপিটি ইউজ করেন। তো ধরেন হচ্ছে যখন চ্যাট জিপিটিতে কি হয়, যখন আপনি কিছু সার্চ করেন ও একটু সময় নেয় না, ওই যে বলে না যে অ্যানালাইজিং বা সামথিং লাইক দ্যাট, তো ও কি করে, এটা ক্রল করে। সো সো সেটা ক্রল করে দেখা যায় পুরো ইন্টারনেটে সে স্ক্যান করে,
স্ক্যান করে বিভিন্ন ওয়েব পেজ ডিসকভার করে। তো সে দেখবেন সে কিন্তু আন্দাজে কোনো আপনাকে রেজাল্ট দেয় না, দেখা যায় অনেক সময় যেসব রেজাল্ট গুলো সে পায় ওইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সে রেজাল্টটা দেয়। গুগলের ক্ষেত্রে জিনিসটা এরকমই, যে দেখা যাচ্ছে আমি যখন গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু টাইপ করি, তো ধরেন কথার কথা আকি যায় বসতে এখানে সার্চ করলাম, তো এটাতে কি হয় যে গুগল যখন ওই যে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের কম সময় সে যে সময়টা না আপনার রেজাল্টটা দেয়, সে খুব তাড়াতাড়ি ক্রল করে দেখে যে এই আকি জাইবস কিওয়ার্ডের এগেনস্টে কি কি ওয়েবসাইট আছে বা কোন কোন ওয়েব পেজগুলো আছে, সাথে সাথে সেটা আপনার স্ক্রিনে প্রথমে নিয়ে আসে। ঠিক আছে, এটাকে হচ্ছে ক্রলিং বলে। আচ্ছা, ইন্ডেক্সিংটা কি? যে আফটার ক্রলিং the information is stored in a vast database where it is categorized based on relevance। অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইট ওয়েব পেজ হচ্ছে যখন আপনি এস্টাবলিশ করছেন বা লাইভ করেছেন, তো গুগল হচ্ছে সেই জিনিসটা ইন্ডেক্সিং করার জন্য করে কি, ক্রলিং এর পরে আপনার যে ওয়েবসাইটটা, ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি নিয়ে, তো ইনফরমেশন টেকনোলজি তো আরো অনেক কোম্পানি আছে, তো এরকম একটা বড় তাদের কাছে একটা ভাস্ট ডেটাবেস থাকে যেখানে সেটা রেলেভেন্স অনুযায়ী সেটা ক্যাটেগরাইজ করে রেখে দেয়। তো দেখা যাচ্ছে ধরেন কেউ যখন কথার কথা যে জুতা নিয়ে সার্চ করছে, মোবাইল নিয়ে সার্চ করছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা যাবে না, যাবে তখনই যখন কেউ ধরেন আইটি বা এ যাবতীয় জিনিস নিয়ে সার্চ করছে, বিকজ তখন রেলেভেন্সিটা খুঁজে পেয়ে তখন আর কি আপনার ওয়েবসাইটটাকে তারা দেখাবে। লাস্টলি যেটা সেটা হচ্ছে র্যাঙ্কিং। সার্চ ইঞ্জিনস অ্যানালাইজ ইন্ডেক্সড কন্টেন্ট ইউজিং ভ্যারিয়াস র্যাঙ্কিং ফ্যাক্টরস টু ডিটারমাইন ইটস পজিশন ইন সার্চ রেজাল্টস। এই র্যাঙ্কিংটা সত্যি কথা বলতে গুগলের ক্ষেত্রে যদি আমি বলি, গুগলের প্রায় 200+ অ্যালগোরিদম আছে যেটার কারণে হচ্ছে তারা একটা পেজকে র্যাঙ্ক করে। দেখবেন যে যেসব ওয়েবসাইটগুলো শুরুর দিকে র্যাঙ্ক করছে তারা মোটামুটি 200 যে অ্যালগোরিদমের কথা বললাম সেগুলোতে মোটামুটি তারা টপের দিকেই থাকে। তো এই 200টা আসলে কখনোই গুগল আপনাকে খোলাসা করে ডিরেক্টলি বলবে না, কারণ এটা স্বাভাবিক, এটা যদি বলে দেয় বা লাইভ করে দেয় তাহলে দেখা যাবে যে সবাই মোটামুটি আসলে জেনেই যাবেন, সবাই হচ্ছে এভাবে করে কাজ করা শুরু করবে। বাট কিছু আপনার হচ্ছে কমন জিনিস আছে, যেমন ধরেন ব্যাকলিঙ্ক, প্রপার কন্টেন্ট, এরকম টাইপের কিছু জিনিসপাতি থাকে যেগুলো আসলে আমাদের মাথায় রাখা লাগে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে ভ্যারিয়াস র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর বেস করে আপনার যে কন্টেন্টটা বা আপনার যে ওয়েব পেজটা সেটা হচ্ছে এখানে র্যাঙ্ক করা হয়। আচ্ছা, এখানে ফার্স্ট কুইজটা আজকে আমাদের দিনের চলে আসছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ এসইও। সো এখানে আমাদের 4টা পয়েন্ট দেওয়া আছে, 4টা অপশনস আছে, সেটা হচ্ছে ইনক্রিজ পেড ট্রাফিক, ইমপ্রুভ ওয়েবসাইট র্যাঙ্কিং অ্যান্ড অ্যাট্রাক্ট অর্গানিক ট্রাফিক, রিডিউস ওয়েবসাইট বাউন্স রেট, নাকি ইনক্রিজ সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স। এটা আমাদের আজকে ফার্স্ট কুইজ আমাদের সেশনের। সো যারা যারা উত্তরটা পারেন কাইন্ডলি জানাবেন। অ্যান্ড লাস্ট উইকে আসলে যারা ছিলেন আমাদের সাথে তারা জানেন যে কুইজ কেন পার্টিসিপেট করতে বলি। সো আশা করি সবাই হচ্ছে পার্টিসিপেট করবেন। একটা জিনিস বলে রাখা ভালো, লাস্ট ডেতে আমাদের হচ্ছে প্রায় 130 জন মতো পার্টিসিপেন্ট ছিলেন, আর আলহামদুলিল্লাহ 120 জন পার্টিসিপেট করেছেন, উইচ ইজ দ্য গ্রেট থিং। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর পার্টিসিপেশনের জন্য। সো আশা করি আজকেও সেম পার্টিসিপেশন আপনাদের কাছ থেকে পাবো। অলরেডি 103 জন মোটামুটি আমার জয়েন করেছেন। একটু চ্যাটের এখান থেকে ঘুরে আসি। চ্যাটে আসলে না গেলে মানে দেখা যায় একটা টানা আসলে বলতে থাকে আপনারা বোর হয়ে যাবেন। সো এখানে একটু দেখি। আচ্ছা, একজন কনক ভাই একজন লিখেছিলেন যে আসসালামু আলাইকুম আপু, ডিউ টু সাম হেলথ ইস্যুস আই কুডন্ট অ্যাটেন্ড দ্য প্রিভিয়াস টু ক্লাসেস, উইল দেয়ার বি এনি প্রবলেম লেটার ওয়াইল হ্যাভিং দ্য সার্টিফিকেশন। এটা স্বপ্নিল ইনশাল্লাহ সেশনের শেষে হয়তো জানাবে ভাই আপনাকে। আশা করি সমস্যা হওয়ার কথা না, বাট এটা স্বপ্নিল ভালো বলতে পারবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ফর্মটাও স্বপ্নিল দিয়ে দিয়েছেন, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলবেন। লাস্ট সেশন থেকে অনেকেই জয়েন করেছেন সেটা বলেছেন। ওমর ফারুক বলছেন ফাইনাল ইয়ার বিবিএ ম্যানেজমেন্ট বিএস এমআরএসটিইউ। রাজশাহী থেকে জয়েন করেছেন শাফরিক ইসলাম। বিএল কলেজ থেকে খুলনা থেকে জয়েন করেছেন। অনেকেই ঢাকার বাইরে থেকে আসছেন, দেখে ভালো লাগছে। হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজ থেকে জয়েন করেছেন, ওয়ালটন থেকে, বেশ ভালো ভালো জায়গা থেকে জয়েন করেছেন। আচ্ছা, আমি এবার একটু আবার আমাদের নেক্সট ফেজটাতে চলে যাই, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরস। আচ্ছা, যে ফ্যাক্টরগুলো কথা বললাম সেগুলো নিয়ে একটু আমরা এখানে আলাপ করব, যে সেটা আসলে একটু আমাদের বোঝার দরকার আছে। ওকে, তো আচ্ছা, সো এসইও নিয়ে যেহেতু কথা বলছিলাম, এখন এসইও নিয়ে আসলে অনেকে বলে যে ভাই এসইও এই ধরনের ওই ধরনের। আসলে এসইও মূলত 3 ধরনের হয়, অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। সো অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে সোজা যদি বাংলা কথায় বলি আপনাকে, যে আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা যে রয়েছে
এটাকে র্যাঙ্কিংটাকে ইমপ্রুভ করার জন্য আপনি পেজের ভিতরে যাবতীয় যেসব জিনিসগুলো চেঞ্জেস করেন, যেমন ধরেন সেটা রেলিভেন্ট কিওয়ার্ড হতে পারে, সেটা মেটা ট্যাগ অপটিমাইজ করা হতে পারে, বা দেখা যায় আপনার যে কন্টেন্টটা আছে সেটা যদি আপনি রেগুলারলি আপডেট করেন, ইমপ্রুভ করেন, সেটাই হচ্ছে মেইনলি অন পেজ এসইওর মধ্যে পড়ে যায়। দ্যাটস ইট, ইটস দ্যাট সিম্পল। যে আপনার যেই ওয়েবসাইটে বা ওয়েব পেজে যে কন্টেন্টটা রয়েছে বা যে কিওয়ার্ডগুলো রয়েছে বা যে মেটা ট্যাগগুলো রয়েছে সেগুলো যদি আপনি রেগুলারলি আপডেট করেন, অপটিমাইজ করেন, সেটাই আপনার অন পেজ এসইওর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইওটা হচ্ছে জাস্ট এটা উল্টা। সেটা হলো যে অফ পেজ এসইওটা মেইনলি ফোকাস করে এক্সটার্নাল ফ্যাক্টর গুলা, যেমন ব্যাকলিংক, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, ব্র্যান্ড মেনশন, যেটা আপনার ওয়েবসাইটের অথরিটি বা ট্রাস্টওয়ার্দিনেসটাকে ইমপ্রুভ করবে। যেমন ধরেন আপনি একটা ব্লগ লিখলেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে তো ব্লগটা লিখবেন। এখন আপনি ব্লগ লিখে চুপ করে বসে আছেন, আপনি বললাম ভাই ব্লগ লিখলাম, মইনুল ভাই যেভাবে বলছে ব্লগ লিখছি, এবার আমি বসে থাকি। এটাতে করলে যেটা হচ্ছে কি, আপনি অন পেজ এসইওতে তো ভালো করছেন, বাট আপনার আপনার অফ পেজের কি হবে? এটা যেটা করতে হবে যে আপনি যখন ব্লগ লিখবেন, অবশ্যই অবশ্যই যেটা করবেন, ব্লগটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আপনার যেসব গ্রুপস গুলা রয়েছে বা চ্যানেলস যেগুলো রেলেভেন্ট, অবশ্যই গ্রুপ, আমরা স্প্যামিং করবো না, বাট যেগুলো রেলেভেন্ট গ্রুপ রয়েছে, বা আপনার ইভেন যদি আপনি গ্রুপে দিতে না চান, আপনার ধরেন যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে সেখানে আপনি শেয়ার করবেন। এটাতে হয় কি, আপনার অফ পেজ এসইওটা র্যাঙ্ক করার বেটার একটা চান্সেস থাকে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এটা প্র্যাকটিস করে দেখেন যে আসলেই সত্যি না মিথ্যা, যে যখন আমরা কোনো কিছু গুগলে সার্চ করি, প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে আমাদের পেড যেই স্পন্সর যেই কন্টেন্টস গুলো সেগুলো দেখা যায়। এরপরে কিন্তু দেখবেন আসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলা, যেমন লিঙ্কডইনে ওই যে যেটা নিয়ে সার্চ করেছেন সেটা আছে নাকি সেটা চলে আসবে, বা ইউটিউবে আসবে, এরকম আসবে। তো তার মানে কি, যে গুগল কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলস গুলো আছে সেগুলোকে কিন্তু অনেক প্রাধান্য দেয়। তো আপনি যদি আপনার ব্লগটাকে বা আপনার কন্টেন্টটাকে, সেটাকে যদি আরেকটু বেটার ভিজিবিলিটি করতে চান, তাহলে সোশ্যাল মিডিয়াটা আপনার করাই লাগবে। ব্যাকলিঙ্ক, এটা গতদিন একজন ভাইয়া জিজ্ঞেস করেছিলেন একটা প্রশ্ন, উনি একটা কোম্পানির হেড অফ ডিজিটাল মার্কেটিং ছিলেন খুব সময়, ভাইয়াটার নাম ভুলে গেছি, ভাইয়া থাকলে কাইন্ডলি আবার এখানে মেসেজ দিবেন আমাদের চ্যাট বক্সে। ভাইয়া জিজ্ঞেস করেছিলেন যে মইনুর ভাই, ব্যাকলিংকের প্রয়োজনীয়তা এখনো 2025-এ জরুরি নাকি? তো এটা প্রশ্নের আসলে উত্তরটা আমি দিয়েছিলাম যে দেখেন ভাই, ব্যাকলিংকের প্রয়োজনীয়তা আছে নাকি নাই এটা আসলে চিন্তা না করে আমরা যদি ভাই করি, যে ব্যাকলিংটাকে আমি একটা বললাম যেটা, যে অ্যালগোরিদমের একটা পার্ট হিসেবে যদি আমি প্র্যাকটিস করি তাহলে তো ক্ষতি নেই। মানে আমি কোনো কিছু ওভার করব না, মানে কোনো কিছু খুব বেশি অতিরিক্ত করে ফেলবো না, বাট আমি সেটাকে প্রেজেন্সে রাখবো। যে আমার ব্যাকলিং আমি আগে করতাম, দেখতাম যে ব্যাকলিং করা করা থাকলে আমার গুগলের অ্যালগোরিদম সেটাকে পছন্দ করে, তাহলে আমি সেটা করবো, এটা আমার বন্ধ করা দরকার। তো এখানে আমি ব্যাকলিংক, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, এই দুইটা মেনটেন করলাম। অলসো ব্র্যান্ড মেনশন। ব্র্যান্ড মেনশনটা কি? এই যে যেমন ধরেন গত সপ্তাহে আপনারা অনেকে হচ্ছে, আমরা যে সেশনটা নিয়েছিলাম প্রি ডিজিটাল মার্কেটিং টুলসে, অনেকে হচ্ছে আকিজ আইবসকে মেনশন করেছেন, আলামিন ভাইকে মেনশন করেছিলেন, আমাকে মেনশন করেছিলেন। তো এটাতে যেটা হয় কি, যে আস্তে আস্তে একটা ব্র্যান্ডের অথরিটি বা ট্রাস্টওয়ার্দিনেসটা পায়। তো এটা হচ্ছে অফ পেজ এসইও তে হেল্প করে, এন্ড এই জিনিসটাও আমাদের করা দরকার। সো এটা কিভাবে করবেন আপনারা আবার বলবেন ভাই তাহলে আমরা কি সবাই এখন সেশন করব বা সবাইকে এখন পডকাস্ট করব? না, আমরা সেটা করব না। আমরা যেটা করব, যে আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা ধরেন একটা আইটি কোম্পানি। তো আপনি এখন কি টাইপ কন্টেন্ট দিবেন? আপনি ধরেন কন্টেন্ট দিলেন টপ 10 এসইও প্রি টপ 10 এসইও টুলস দ্যাট উইল ওয়ার্ক ইন 2015, কথা কথা আপনি একটা কন্টেন্ট বানালেন লিঙ্কডইন। তা আপনি লিঙ্কডইনে বানিয়ে আপনি আপনার কোম্পানির প্রোফাইল বা আপনার প্রোফাইল থেকে সেটা শেয়ার করলেন। এখন এটা কিভাবে হেল্প করবে? এখন ধরেন আমি ধরেন কথা কথা অন্য একটা কোম্পানিতে আছি, বা আমি একটা স্টুডেন্ট বা যে কেউ, আমি একজন হই, তো আমি আর ধরেন আপনার পেজ থেকে সেটা দেখলাম এন্ড আমার কাছে মনে হলো জিনিসটা বেশ দরকারি একটা জিনিস। তো আমি কি করব, আমি কিন্তু আপনার ওটাকে শেয়ার দিব। শেয়ার দিয়ে হয়তো আমি ক্যাপশনে বা হ্যাশট্যাগে কিন্তু আপনার ব্র্যান্ডটাকে মেনশন করে দিচ্ছি। তো এটাতে কি হলো, যে আপনার কিন্তু ব্র্যান্ডটা মেনশন হচ্ছে। তো ব্র্যান্ড মেনশন হওয়াতে যেটা হচ্ছে, এটা কিন্তু ইভেনচুয়ালি গুগল নোটিস করছে যাচ্ছে অমুক ব্র্যান্ডটাকে তারা হচ্ছে সবাই মেনশন দিচ্ছে, সো দ্যাট মিনস এটা অফ পেজ এসইও তো তাদেরকে হেল্প করতেছে। তো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু বিল্ড দ্য কন্টেন্টস, দ্যাটস হাউ ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর ব্র্যান্ড। আচ্ছা, লাস্টের জিনিসটা কি? লাস্টেরটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এটা অনেকেই আসলে দেখা যায় যে আমরা, বিশেষ করে বাংলাদেশে অনেকে যারা আমরা এসইও নিয়ে কাজ করি, তারা একটু ওভারলুক করে যাই, বাট এটা আসলে দরকার। এটা যদিও ডিরেক্টলি ডিজিটাল মার্কেটারদের হাতে থাকে না, এটা একটু ডেভেলপার টিমের সাথে আপনাকে কলাব করে কাজ করা লাগে, বাট এটা স্টিল টেকনিক্যাল এসইওতে, মানে টেকনিক্যাল এসইওটা হচ্ছে অন পেজ অফ পেজের মতো ইম্পর্টেন্ট। তো টেকনিক্যাল এসইওটা কি?
টেকনিক্যাল এসিটা হচ্ছে যে এতক্ষণ তো ধরেন আমি আপনাকে অন পেজের কথা বললাম, যে আপনার মানে ওয়েবসাইটের সামনের দিকটা কি হবে, মানে ফ্রন্ট সাইডটা কি হবে, অফ পেজ মানে আপনার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় এরকম কি হবে। টেকনিক্যালটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পেছনের যে অংশটা, ব্যাক এন্ড যে পার্টটা। তো ব্যাক এন্ডটা কি, যে ধরেন আপনার ওয়েবসাইটটা কেউ একজন সার্চ করে দেখলো যে লোডিং স্পিড খুবই কম। ঠিক আছে, লোডিং স্পিড না বললেই চলে, দেখা যাচ্ছে যে কেউ ঢুকে 5 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড লেগে যাচ্ছে, সে বের হয়ে যাবে আপনার ওয়েবসাইট থেকে। আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, দেখা যাচ্ছে যে মানুষজন ঢুকতেছে ঠিকই, বাট ঢুকে মোবাইল দিয়ে তারা ব্রাউজ করতে পারছে না, বের হয়ে যাচ্ছে। সিকিউর কানেকশনস নাই, মানে এইচটিটিপিএস বা যেটাকে আমরা বলি এসএসএল সার্টিফিকেশন, সেটা নাই। তো এসএসএল সার্টিফিকেশন বা এইচটিটিপিএস না থাকলে যেটা হয়, যে অনেক সময় যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে হ্যাকাররা ব্রিচ করতে পারে খুব ইজিলি, ইনফরমেশন খুব ইজিলি জানতে পারে। তো এই জিনিসটা দরকার। অলসো একটা স্ট্রাকচার ডেটা ইমপ্লিমেন্টেশন। স্ট্রাকচার ডেটা ইমপ্লিমেন্টেশন বলতে যেটাকে আমরা অনেক সময় বলি যে হচ্ছে যে আপনার এক্সএমএল বা রবট ফাইল, এই যাবতীয় জিনিসগুলো, যেটা হয় যে এটা আমি হচ্ছে আমার ওয়েবসাইটকে বলে দিচ্ছি বা গুগলকে বলে দিচ্ছি যে দেখো আমার ওয়েবসাইটটাকে এভাবে নেভিগেট করতে হয়। এরকম কিছু টেকনিক্যাল থিংস আছে, যেটা ধরেন মূলত আমি আমার ডেভেলপারের সাথে মিলে এই কাজটা করব। তো এই 3 মেন টাইপস অফ এসইও আমাদের আছে, যেটা তিনটাতে আমাদেরকে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে হবে। ওকে, এখানে যে যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর কথা বলেছিলাম, বললাম যে 200টার মতো আছে, এখানে আমি জাস্ট 6টা দিয়ে রেখেছি, যেগুলো আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড গুগলও আসলে এই 6টাকে সবসময় মানে প্রায়োরিটাইজ বেশি করে অন্যান্যগুলোর চেয়ে। ফার্স্ট এরটা হচ্ছে যে হাই কোয়ালিটি কন্টেন্ট, এটা নিয়ে ভাই কোনো কম্প্রোমাইজেশন হবে না। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে আপনার কন্টেন্টটা শুড বি ইনফরমেটিভ। দেখেন আজকাল যেটা হয় যে আসলে আমরা যেটা করি কি, কন্টেন্ট গুলোকে বানাই শুধু সেল পারপাজে, যে আমার এটা যেন সেল করে। অবশ্যই সেলই তো আমাদের মানে প্রধান জিনিস হবে, তাই না? মানে আমরা যদি বিজনেস করছি, সেল তো অবশ্যই করতে হবে, কিন্তু আপনি যদি আপনার যে ভিজিটার আসছে বা যে আপনার যে রিডার আসছে ওয়েবসাইটে, সে যদি কোনো ইনফরমেশন না পায়, সে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আর্টিকেল শুধু সেল 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 দেখে, সে কিন্তু বিরক্ত হয়ে চলে যাবে। হ্যাঁ, এটা গুগল ট্রাস্ট মি, এগুলো গুগল সবই নোটিস করে। সো কন্টেন্টটা কিরকম হবে, কন্টেন্ট একটু ইনফরমেটিভ হবে, যে আপনি তাকে আসলে কিছু জানাচ্ছেন। ধরেন আপনি, কেউ লিখে সার্চ করলো যে হোয়াট আর দি টপ এসইও টিপস ইন 2025, কেউ লিখে এটা সার্চ করলো। এখন আপনি একটা ব্লগ লিখলেন, যেখানে অ্যাকচুয়ালি আপনি সেম এই কোয়েশ্চেনটা নিয়ে একটা ব্লগ লিখছেন। আপনি বলছেন না ভাই আমি এরকম জিনিসগুলো জানি, আমি এটা নিয়ে একটা ইনফরমেশন, একটা ব্লগ কন্টেন্ট লিখি। এন্ড আপনি লিখলেন খুব সুন্দর করে, সেটা ইমেজ অপটিমাইজড আছে, সবই আছে, এসইও টেসইও বেশ ভালো। আমি ধরেন ওটা পড়লাম, পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। ভালো লাগার পর কি হলো, আমি সেটা কিন্তু শেয়ার করছি, বা দেখা যাচ্ছে ইভেনচুয়ালি আপনাদের কি আবার মানে যার ওয়েবসাইট তাকে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি তোমার সার্ভিসের ব্যাপারে জানতে চাই, বা আমি আসলে আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ড করে একটা মিটিং সেট করতে চাই। তো এই যাবতীয় অ্যাকশনস গুলা বা অ্যাক্টিভিটি গুলো, আমি যে আপনার পেজে এতক্ষণ ধরে আছি, রিড করছি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ধরে, গুগল কিন্তু সবকিছু নোটিস করে, অ্যান্ড ইভেনচুয়ালি এটা কিন্তু আপনাকে এন্ড অফ দ্য ডেতে মানে হেল্প করবে। সো ইয়োর কন্টেন্ট শুড বি ইনফরমেটিভ, ইট শুড বি এঙ্গেজিং অ্যান্ড ভ্যালুয়েবল টু দ্য রিডার। ঠিক আছে? অ্যান্ড গুগল প্রায়োরিটাইজেস ওয়েবসাইটস দ্যাট অফার অরিজিনাল অ্যান্ড ওয়েল রিসার্চ ইনফরমেশন। অর্থাৎ আপনি যে ব্লগটা লিখছেন, এখন চ্যাট জিপিটির বদৌলতে আসলে আমরা চাইলেই আসলে দেখা যায় একদিনে 10টা 20টা করে কন্টেন্ট লিখি, উইচ ইজ নট গুড। এটা অবশ্যই উচিত না। আপনারা যেটা করতে পারেন, যে হ্যাঁ অবশ্যই চ্যাট জিপিটি একটা ভালো একটা জিনিস, ভালো একটা টুল। সো আপনারা যেটা করবেন যে চ্যাট জিপিটি দিয়ে ধরেন একটা আউটলাইন সেট করে ফেলবেন, যে আমি এই আউটলাইন গুলার বেসিসে আমি ব্লগটা লিখবো। এখন সেটাতে কি হবে, যে আপনি আউটলাইন পেয়ে গেলেন, এরপর আপনি নিজের মতো করে আপনার যারা কন্টেন্ট রাইটার থাকবে তাকে দিয়ে নিজের ভাষায় কন্টেন্টটা লেখাবেন। এটা কারণটা কি, যে দেখেন চ্যাট জিপিটি কিন্তু, এটা মোটামুটি চ্যাট জিপিটি লেখা দেখলে কিন্তু আমরা মানুষ এখন বুঝতে পারি যে এটা যে একটা মানে কি বলবো, যে রবট দিয়ে বা এআই দিয়ে আমাদের কন্টেন্টটা বানানো হয়েছে। সো হিউম্যান টাচটা কিন্তু থাকে না। তো এই হিউম্যান টাচটা না থাকলে হয় কি, পিপল আসলে ভিজিটাররা কানেক্ট করতে পারে না তাদের সাথে। এই জন্য আপনার ওয়েবসাইটটা, আপনার সরি আপনার কন্টেন্টটা যেন অরিজিনাল হয়, একটা ওয়েল রিসার্চ ইনফরমেশন হয়, সো দ্যাট যেন মানুষরা পড়েও সেটা মজা পায়, এন্ড তারা হচ্ছে একটা ভ্যালু, মানে তাদের ভ্যালু পাচ্ছে সেটা যেন তারা ফিল করে। পরের জিনিসটা হচ্ছে রেলেভেন্ট কিওয়ার্ডস। অবভিয়াসলি আপনি যে র্যাঙ্ক করবেন, এটার একটা বড় একটা অংশ থাকে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। সরি। সো এরকম হচ্ছে কন্টেন্ট কি, সরি কিওয়ার্ড কি, সেটা হচ্ছে প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট ইন টাইটেলস, হেডিংস অ্যান্ড কন্টেন্ট হেল্পস সার্চ ইঞ্জিনস টু আন্ডারস্ট্যান্ড দ্য পেজেস টপিক। অর্থাৎ আপনার কিওয়ার্ডটা এই তিনটা জায়গায় অবশ্যই অবশ্যই দরকার, আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান।
কোথায় থাকবে সেটা আপনার ওয়েব পেজের টাইটেলে থাকবে, হেডিং এ থাকবে এবং কন্টেন্টে থাকবে। তার মানে এই না যে আপনি কিওয়ার্ড স্টাফিং করবেন। কিওয়ার্ড স্টাফিং মানে হচ্ছে মানে একদম এক ওয়ার্ড দুই ওয়ার্ড বা এক সেন্টেন্স পর পরই হচ্ছে আপনার কিওয়ার্ডকে দেওয়া, সেটা করবেন না। সেটা হচ্ছে একটা নেগেটিভ থিং বা সেটা একটা ব্ল্যাক হেড এসইওর মধ্যে পড়ে যায়। যেটা করবেন যে ধরেন কথা কথা আপনি একটা ব্লগ লিখলেন ধরেন 1000 ওয়ার্ডস এর, তো 1000 ওয়ার্ডস এর মধ্যে আপনি 4 থেকে 5 বার বা খুব বেশি হলে 6 বার ধর আপনার কিওয়ার্ডটা ইউজ করবেন। বাট এটাকে অবশ্যই টাইটেল, হেডিং এবং কন্টেন্ট তিনটা জায়গায় অবশ্যই রাখবেন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কস ফ্রম রেপুটেবল ওয়েবসাইটস। এটা দরকারটা কেন? একটা টার্ম আছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের মানে অথরিটি মানে কি, যে অথরিটি মানে হচ্ছে কি আমি রাজত্ব করছি, ঠিক আছে? তো আপনার যে ডোমেন অথরিটি মানে আপনার ডোমেনের যেই পাওয়ারটা, সেটা হচ্ছে তখনই হবে যখন আপনি বিভিন্ন তার ধরেন আপনার ডোমেন অথরিটি যদি আজকে 30 হয়, আপনি ব্যাকলিং নেবেন ধরে যাদের ব্যাক মানে ডোমেন অথরিটি হচ্ছে 40 50 এরকম, নিচের থেকে না নেওয়াটা ভালো। আপনার যদি যেটা 30 হয় সেটার উপর থেকে অলওয়েজ নেওয়ার ট্রাই করবেন। তো রিপিটেবল ওয়েবসাইট গিয়ে কি, যেমন ধরেন আপনি এসিএম রাশের কথা জানেন, এসিএম রাশ মোটামুটি আমরা সবাই জানি, এইচ রেপস আমরা জানি, তারপর হচ্ছে ইনসাইক্লোপিডিয়া আমরা সবাই জানি। তারপর এরকম কিছু রিপোর্টেবল ওয়েবসাইট আছে না যেগুলো ধর মোটামুটি আমরা সবাই জানি বা যেগুলোকে মনে হয় যে এরা আসলে ওস্তাদ লেভেলের ওয়েবসাইট। তো এইসব ওস্তাদ লেভেলের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করুন। কারণ জিনিসটা হচ্ছে যদি আপনি এরকম ওস্তাদ লেভেলের ধরেন আমি আজকে এসিএম রাশের ধরেন সিইও কথার কথা, তা আমি যদি ধরেন আপনার ওয়েবসাইটটাকে মানে ওয়েবসাইটে কোন একটা লিঙ্ক যদি আমার ওয়েবসাইটে যদি আমি লিঙ্ক করে দেই, গুগল খেয়াল করবে আচ্ছা মইনুরের যে এসিএম রাশ কোম্পানি এখান থেকে অমুক ওয়েবসাইট একটা লিঙ্ক গেছে, ব্যাক লিঙ্ক গেছে, দ্যাট মিনস হয়তো এবার ওই কন্টেন্টটা বেশ ভালো। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন গিয়ে কি আপনার চেয়ে ভালো যেসব ওয়েবসাইট গুলা রয়েছে সেখান থেকে ব্যাক লিঙ্কটা নেওয়ার। আচ্ছা, এরপরে কি মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড ফাস্ট ওয়েবসাইট, যেটা এটা নিয়ে আসলে আমি কয়েকবারই বলে ফেলেছি, বাট এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট দেখে আসলে বারবার আমাদের স্লাইডে চলে আসতেছে। সেটা হচ্ছে যে প্লিজ যেটা সবসময় চেষ্টা করবেন যে সবসময় ডেস্কটপ ওরিয়েন্টেড করবেন না। আপনার কন্টেন্ট বা আপনার ওয়েবসাইটে যখন দাঁড় করায় ফেলবেন বা যেটাই করেন সবসময় চেষ্টা করবেন দেখার জন্য যে মোবাইলে এটা কিরকম লাগছে দেখতে বা মোবাইলে এটা ঠিকঠাক আছে নাকি। গত সেশনে আসলে আমি দেখেছিলাম যে কিভাবে বোথ আপনি আপনার মোবাইল বা সরি ডেস্কটপের হচ্ছে ওয়েব পেজ চেকটা করবেন। আমাদের পেজ স্পিড ইনসাইট একটা টুল রয়েছে, ফ্রি টুল, গুগলেরই টুল, এটাতে আপনি চেক করতে পারবেন। সো ওখান থেকে দেখতে পারবেন যে কোনো ধরনের আপনার মোবাইলে বা ডেস্কটপে কোনো সমস্যা আছে নাকি ওয়েবসাইটের। সো এই যে মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড ফাস্ট ওয়েবসাইট অবশ্যই চেক করবেন যে আপনার জন্য ওয়েবসাইটে কোনো ধরনের লোডিং স্পিড ইস্যু না থাকে। সিকিউর HTTPS কানেকশন, যেটা আমি তখন একটু আগে বললাম যে এ সিকিউর ওয়েবসাইট বিল্ডস ট্রাস্ট অ্যামং ইউজার্স অ্যান্ড ইজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর ফর সার্চ ইঞ্জিন। দেখবেন অনেক সময় আমি জানি না আপনারা খেয়াল করেছেন নাকি, কিছু ওয়েবসাইটে ঢুকতে গেলে একটা অ্যালার্ট দেয় যে তুমি যে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চাচ্ছ সেটা সেফ না। তো স্বাভাবিক আমাদের কাছে দেখা যায় যে এরকম টাইপ কোনো ওয়েবসাইট যদি আসে না আমরা একটু ঘাবড়ে যাই যে ভাই যাবো নাকি যাবো না। তো এরকম টাইপ জিনিসগুলো দেখলে হয় কি ট্রাফিক তো কমেই, সাথে দেখা যায় গুগল যখন নোটিস করে গুগল আস্তে আস্তে আপনার র্যাঙ্কিং এর 12টা বাজাবে। তো এই জিনিসটা করা যাবে না। ওয়েবসাইটে অবশ্যই যেন এসএসএল সার্টিফিকেশন থাকে, HTTPS থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, user experience, যে factors like click-through rate, dwell time, and bounce rate play a role in rankings। মানে click-through rate বলতে আপনারা হয়তো অনেকেই জানেন, click-through rate টা হচ্ছে যে ধরেন এটা হচ্ছে ক্যালকুলেট করা হয় যে ক্লিক বাই ইমপ্রেশনস দিয়ে। যে ধরেন ইমপ্রেশনটা কিরকম, যে ধরেন আপনি কোনো কিছু সার্চ করলেন, ধরেন আকি জাইবস লিখে সার্চ করলেন বা আকি জাইবস সার্চ করা দরকার নেই, আকি জাইবস ধরেন ওয়েবসাইট আপনার সামনে আসলো। তো এটা ধরেন যতবার আসছে আপনি কি ততবারই ক্লিক করছেন নাকি নাকি জাস্ট স্কিপ করে যাচ্ছেন, ওইটার উপর বেস করে ক্লিক থ্রু রেটটা হয়। ধরেন কথার কথা আপনার মানে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এরকম যে ধরেন আপনার সামনে আকি জাইবস ওয়েবসাইটটা আসলো ধরেন কথা কথা 100 বার, আর আপনি ক্লিক করেছেন 5 বার। তো আপনি হচ্ছে ডিভাইড করবেন জিনিসটাকে 5 / 100 ইন্টু 100 দিয়ে। তো এটা দিয়ে হয়তো বা 5% দিয়ে আসবে, তো দ্যাট মিনস আপনার ক্লিক থ্রু রেট হচ্ছে 5। এভাবে আর কি আমরা ক্লিক থ্রু রেটটা মানে মেজার করি। ডুয়াল টাইম হচ্ছে গিয়ে যে আপনার ওয়েবসাইটে মানে কতক্ষণ ধরে একটা কাস্টমার সে আপনার ওয়েবসাইটে মানে হচ্ছে ছিল, সে আপনার কন্টেন্ট গুলোর সাথে এঙ্গেজ করেছে, পড়েছে। টাইম যেটা থাকে দেখবেন যে আপনারা গুগল অ্যানালিটিক্স যারা ফলো করেন সেখানে দেখতে পারবেন যে এবারে যে একটা টাইম দেখা যায় যে কাস্টমাররা কতক্ষণ বা সরি ভিজিটররা কতক্ষণ আপনার ওয়েবসাইটে মানে আপনার কন্টেন্ট গুলো পড়ছে। অ্যান্ড লাস্টলি বাউন্স রেট, বাউন্স রেটটা তো কথা শুরুর দিকে বলেছিলাম যে কত তাড়াতাড়ি আপনার ওয়েবসাইট থেকে সবাই সরে যাচ্ছে। চেষ্টা করবেন
যে যত সম্ভব কন্টেন্টটা ভালো করার, সো দ্যাট যেন আপনার ডুয়েল টাইমটা বাড়ে এবং বাউন্স রেটটা কমে, যে মানুষ যেন সবচেয়ে বেশি থাকে আপনার ওয়েবসাইটে অ্যান্ড বাউন্স রেটটা যেন ওভার দ্য টাইম কমতে থাকে। ওকে ওকে সো আমাদের সেকেন্ড কুইজ চলে আসছে। সেকেন্ড কুইজটা হচ্ছে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, যে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ এসইও। সো কোনটা এর মধ্যে এসইও এর মধ্যে পড়ছে না, সেটা হচ্ছে অপশনগুলো অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও নাকি ডিরেক্ট এসইও। সো এটাও কাইন্ডলি আপনারা জানাবেন। আই হোপ এটা সবাই পারার কথা। সো লেটস সি যে কারা কারা, আমি অবাক হবো যদি কেউ এটা ভুল করে থাকেন। আই হোপ সবাই যেন এটা রাইট অ্যান্সার দিতে পারেন। ওকে, আমাদের সেশন 3 এখন কিওয়ার্ড রিসার্চ বেসিক। সো দেখি এখানে কি আছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ বেসিক্সে ফার্স্টে যে দুইটা ব্যাপার চলে আসে, যে টাইপস অফ কিওয়ার্ড কি কি আছে, আমাদের দুই ধরনের কিওয়ার্ড থাকে, শর্ট টেল কিওয়ার্ড এন্ড লং টেল কিওয়ার্ড। এটা নিয়ে আসলে আমি আপনাদের সাথে শেষের দিকে আবার একটু একটা জিনিস নিয়ে আলাপ করব, যে আমরা যখন যে সারপ্রাইজ অ্যানাউন্সমেন্টটা লাস্টে রেখেছি, সেখানে আপনারা দেখতে পারবেন যে আমি আরো অনেক ধরনের কিওয়ার্ড নিয়ে কথা বলবো, বাট প্রাইমারিলি এখানে যেটা দুইটা আছে সেটা ট্রু, যে আমরা মূলত কিওয়ার্ড বলতে দুইটা কিওয়ার্ডই বুঝি, শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। সো শর্ট টেল কিওয়ার্ডটা কি? শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে, ধরেন আপনি লিখলেন এসইও টিপস। এখন এসইও টিপস থেকে আপনি গুগলে সার্চ করলেন, এখন এসইও টিপস লিখলে অবশ্যই অনেক রেজাল্ট পাবেন, মানে ধুমায় রেজাল্ট পাবেন। এন্ড সো দ্যাট ইজ দ্য রেজাল্ট। এখানে হয় কি, যে লেখা আছে হাই কম্পিটিশন। কারণ কি, আপনি যখন এসইও টিপস লিখছেন, গুগল না বুঝতে পারছেন আপনার ইন্টেন্ট। ইন্টেন্ট বলতে নিয়তটা আপনার। আমরা একটা কিছু নিয়ত নিয়ে কিন্তু একটা সার্চ করি, যে আমি ধরেন কোনো ইনফরমেশন জানতে চাই, সো ইনফরমেশন নিয়ত থাকে। আমি হচ্ছে কোনো ট্রানজেকশনাল কারণে আমি সার্চ করতে চাচ্ছি, ওইটা একটা নিয়ত। তো নিয়ত বা ইন্টেন্টটা বোঝাটা খুব দরকার। তো আপনি যখন এসইও টিপস লিখে সার্চ করছেন গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে, তো ওই সার্চ ইঞ্জিন না বুঝতে পারে না যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ও ধরে নেয় যে হতে পারে আপনি এসইও টিপস হয়তো বা মানে নলেজ বাড়ানোর জন্য আপনি হয়তো জানতে চাচ্ছেন, ইনফরমেশনের কারণে জানতে চাচ্ছেন। তো যেটা দেখা যায় যে এই জন্য হাই কম্পিটিশনটা থাকে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই যেটা দরকার বা আমাদের সবারই দরকার, যে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা বা ওয়েব পেজটাকে র্যাঙ্ক করব, আমরা চেষ্টা করব লং টেল কিওয়ার্ড গুলাকে ইউজ করার বেশি করে। এই যে যেমন দেখেন সেকেন্ড এক্সাম্পলটা, যে বেস্ট এসইও টিপস ফর বিগিনার্স। এখন দেখেন, এখন কিন্তু আপনি কম্পারিজনটা করে বুঝতে পারছেন যে ফার্স্ট এটার সাথে সেকেন্ডটার ডিফারেন্সটা কি। আমি জাস্ট ফার্স্ট এর জন্য লিখছি যে এসইও টিপস, এসইও টিপসটা কার জন্য? এটা কি বিগিনারের জন্য? এটা কি অ্যাডভান্স কারোর জন্য? না মানে যারা মডারেট আছে তাদের জন্য? মানে কাদের জন্য? এটা কিন্তু স্পেসিফাই করা নেই। লং টেল কিওয়ার্ডে কিন্তু আমরা স্পেসিফাই করে ফেলতে পারি যে বেস্ট এসইও টিপস ফর বিগিনার্স। এটাতে যেটা হয়, এটাতে কম্পিটিশন লো হয়, কারণ সবাই আসলে এই সেম লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে না, কিন্তু এটা কনভার্সনটা হাই থাকে। কিভাবে থাকে? ধরেন আপনি একটা কন্টেন্ট লিখলেন যে ভাই আমি চাচ্ছি হচ্ছে ওদেরকে টার্গেট করতে, যারা হচ্ছে বিগিনার বাট তারা এসইও টিপস খুঁজে বেড়াচ্ছে। তো আমি একটা সুন্দর একটা হচ্ছে 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে ফেললাম, সেটার নাম দিলাম বেস্ট এসইও টিপস ফর বিগিনার্স ইন 2025। সুন্দর করে লিখে সেটা আমি একদম মানে একদম ভালো মতো করে লিখে টিখে একদম হিউম্যানাইজ করে টোরে আমি পাবলিশ করে দিলাম। এখন ধরেন আমি কোন একটা জায়গা থেকে, ঢাকায় থাকি, ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমি চিন্তা করছি ভাই আমি বিজ্ঞানের মানুষ, আমার এসি টিপস জানাটা খুব দরকার। তো আমি একটু দেখি এটা গুগলে সার্চ করে দেখি কি আসে। তো আমি সার্চ করলাম বেস্ট এসইও টিপস ফর বিগিনার্স, লিখে সার্চ করে সাথে সাথে গুগল করবে কি, আপনার ওই ওয়েব পেজটা আমার সামনে নিয়ে আসবে। কারণ আপনি আপনার কম্পিটিটর বা বাকিদের চেয়ে এত সুন্দর করে এই কিওয়ার্ডটা, লং টেল কিওয়ার্ডে বেস্ট এসইও টিপস ফর বিগিনার্স এত সুন্দর একটা কন্টেন্ট লিখছেন, দেখা যাচ্ছে ওইটাই আমার সামনে চলে আসবে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ লং টেল কিওয়ার্ড। এই জন্য যেটা করবেন, যে যখনই আপনারা কোনো কন্টেন্ট লিখবেন, চেষ্টা করবেন যেন এটা লং টেল কিওয়ার্ড হয়। শর্ট টেল কিওয়ার্ডটা অবশ্যই থাকবে, বাট শর্ট টেল কিওয়ার্ডের সত্যি কথা বলতে একটা ইম্পর্টেন্স ডিফিকাল্ট। ওকে, তো বললেন যে ভাই মইনুর ভাই ঠিক আছে বুঝলাম শর্ট টেল লং টেল, এখন আমি কিওয়ার্ড পাবো কিভাবে? সো কিওয়ার্ড পাওয়ার হচ্ছে কিছু ওয়েজ আছে। এখানে হচ্ছে একটা ফ্রি টুল আমি দিয়ে দিয়েছি, যেটা গত সেশনে বলেছিলাম, যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা আপনার গুগল অ্যাডসে গেলেই পাবেন। আগে এটা সেপারেট ছিল, সেপারেটেড টুল ছিল, বাট এখন গুগল অ্যাডস এর সাথেই আছে এটা। সো এটা একদম ফ্রি একটা কিওয়ার্ড রিসার্চ টুল। এখানে আপনি যাবেন, গিয়ে সার্চ করে দেখবেন যে আপনি একটা ধরুন যদি শর্ট টেল কিওয়ার্ড দেন, বেশ কিছু রিলেভেন্ট লং টেল কিওয়ার্ড চলে আসবেন। ওখান থেকে আপনারা চাইলে কন্টেন্ট ডেভেলপ করতে পারেন। আর যদি আপনারা পারচেস করতে চান, তিনটা টুল আছে, যেমন উবার সাজেস্ট। উবার সাজেস্টটা হচ্ছে নীল পাটেলের, অনেকে হয়তো নীল পাটেলকে চিনে থাকবেন। তো উবার সাজেস্টটা এটা মোটামুটি বেশ ভালো একটা টুল। তারপর আছে হচ্ছে এসিএমরাশ অথবা এইচরেফস, এটা হচ্ছে মোটামুটি বেশ পরিচিত দুইটা টুল।
এসিএম রাষ্ট্র সবচেয়ে বেশি আসলে সত্যি কথা বলতে মানুষ পছন্দ করে, বিকজ এখানে এটা ইজি টু ইউজ অ্যান্ড এখান থেকে বেশ ভালো ধরনের আইডিয়া পাওয়া যায় অ্যাবাউট দি কিওয়ার্ড রিসার্চ এন্ড অলসো অ্যাবাউট দি কম্পিটিটর অ্যানালাইসিস। আপনি তো দেখতে পারবেন যে আপনার কম্পিটিটররা কোন কিওয়ার্ডের র্যাঙ্ক ফর ট্রাই করছে। সো এটাই হচ্ছে লাস্টের দিকে যে বললাম, যেটা যে কম্পিউটার অ্যানালিসিস হচ্ছে যে আপনি আরেকটা যেটা ফ্রিতে একদম করতে পারেন, একদম ইজি যেটা এখনই করতে পারেন, যে ধরেন আপনি আপনার ওয়েবসাইটটাকে যে টপিকের র্যাঙ্ক করাতে চান সেটা লিখে গুগলে সার্চ করবেন। ধরেন আমরা আকি যাইবস, আমরা যেমন হচ্ছে সফটওয়্যার টেকনোলজি নিয়ে কাজ করে থাকি। তো আমি ধরেন দেখলাম যাচ্ছে দেখি বাংলাদেশে কারা সফটওয়্যার টেকনোলজি নিয়ে চেষ্টা করছে এই কিওয়ার্ড র্যাঙ্ক করার, আমি সফটওয়্যার টেকনোলজি নিয়ে গুগলে লিখলাম অ্যান্ড ওখানে আমি দেখলাম যে কোন কোন কোম্পানি চেষ্টা করছে বা কারা কারা র্যাঙ্ক করে আছে এই মুহূর্তে গুগলের। তো আমি বুঝে যাচ্ছি যে আচ্ছা এরাই আমার কম্পিটিটর বা এরা হচ্ছে এই টাইপ কন্টেন্ট গুলো লিখছে। তারপরে আর কি আছে যে চেক দ্য টপ র্যাঙ্কিং ওয়েবসাইটে, যেটা বললাম যে আপনি এখানে দেখবেন যে তারা কোন কিওয়ার্ড ইউজ করছে যারা টপ র্যাঙ্ক করছে। তো আপনি এখন একটা আইডিয়া পেয়ে গেলেন যে ভাই আমার ওই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করার দরকার। অ্যান্ড লাস্টলি যেটা, যে এসিএমরাশ বা এইচএফস এর মাধ্যমে ওই কম্পিটিটরদের টপ পারফর্মিং কিওয়ার্ড গুলোকে নিয়ে ফেলবেন, যে ভাই তারা এইগুলোতে মানে আমি অ্যানালাইজ করলাম, দেখলাম যে আমার কম্পিটিটররা এই কিওয়ার্ড গুলোতে টপ পারফর্ম করছে, সো আমাদেরও মনে হয় এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা দরকার। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমাদের সেশন 4, যেটা হচ্ছে অন পেজ এসইও বেস্ট প্র্যাকটিসেস। সো অন পেজ অফ পেজ নিয়ে আপনাদের প্রিভিয়াসলি বলেছিলাম, বাট আমরা একটু বেস্ট প্র্যাকটিসেস গুলো দেখে নিই একটু কুইকলি। ওকে, সো অন পেজ এসইওর অনেকগুলো বেস্ট প্র্যাকটিসেস এর মধ্যে এখানে কয়েকটা দেওয়া আছে। ফার্স্টলি যেটা, যে টাইটেল ট্যাগ অ্যান্ড মেটা ডেসক্রিপশন। সো এখানে যেটা করবেন যে আপনারা যে ওয়েব পেজের টাইটেলটা লিখবেন, টাইটেলটা যেন 60 ক্যারেক্টার্স এর ভিতরেই হয়, 60 ক্যারেক্টার্স এর উপরে না যাওয়াটা ভালো। অ্যান্ড এখানে আপনাদের মেন কিওয়ার্ডটা দিবেন। মেন কিওয়ার্ড যেমন একটু আগে বললাম যে ধরেন আকি জাইবসের কথা কথা মেন কিওয়ার্ড হচ্ছে সফটওয়্যার টেকনোলজি। তো আমি ধরেন আমার ওয়েব পেজের যে টাইটেলটা থাকবে সেটা তো 60 ক্যারেক্টার্স আন্ডারই থাকবে, কিন্তু ওখানে সফটওয়্যার টেকনোলজি কিওয়ার্ডটা অবশ্যই থাকবে। মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে 150 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো। আর ডেসক্রিপশন, এটা অনেক সময় আমরা যখন আমাদের ওয়েব পেজটা সাজাই আমরা আসলে ডেসক্রিপশনটাকে অ্যাভয়েড করে যাই। এটা ঠিক না, ডেসক্রিপশনটা দিবেন, কারণ ডেসক্রিপশনটা দিলে দেখা যায় ডেসক্রিপশনটা কোনটা আপনি বুঝতে পারছেন, যে যখন দেখেন কোনো কিছু সার্চ করবেন, ধরেন নাকি যাবো লিখে সার্চ করলেন, তো দেখা যাচ্ছে যে ওখানে নিচে কিছু 3-4টা লাইন চলে আসে, তো ওইটা হচ্ছে ডেসক্রিপশনটা। তো ওই ডেসক্রিপশনটা কিন্তু আপনার কম্পেলিং বা খুব অ্যাপিলিং হওয়া লাগবে, না হলে আসলে ভিজিটার্স আসলে ক্লিক করবে না, ওটা খালি রাখবেন না কখনো। আচ্ছা, এরপর কি আছে, কন্টেন্ট অপটিমাইজেশন। তখন যেটা বলেছিলাম যে রাইট হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট বিকজ গুগল লাভস ভ্যালুয়েবল কন্টেন্ট। এটা ভাই মানে একদম মানে এটা এভারগ্রিন একটা মানে বলবো যে কথা, বা এটা একদম মানে ইউনিভার্সাল ট্রুথ এটা, যে আপনি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট দেন গুগল অবশ্যই অবশ্যই আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করবে। সো চেষ্টা করবেন হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি বলতে শুধু লেখা দিয়ে ভরাই দিবেন তা না, একটু ইমেজ দিবেন, একটু ইনফোগ্রাফিক্স ইউজ করবেন। এখন যেহেতু ক্যানভা আছে, ক্যানভা দিয়ে আসলে খুব সহজেই আপনি চাইলে কিন্তু একটা সুন্দর ইনফোগ্রাফিক বানাই ফেলতে পারেন। তো এই ইনফোগ্রাফিক দিয়ে কিন্তু যেন কন্টেন্টটা থাকে। অলসো সবসময় চেষ্টা করবেন যে আপনার কম্পিটিটরস বলেন বা ইন্টারন্যাশনালি হচ্ছে কন্টেন্টস গুলা হচ্ছে কিভাবে মেক করা হয়, তারা ওয়েবসাইটটাকে কিভাবে এঙ্গেজিং করে, কেন করছে তারা, বিকজ তারা চায় যে আমার এখানে যেন কাস্টমাররা থাকে ওয়েবসাইটটা, এখান থেকে যেন চলে না যায়। তো এই জন্য চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টটা যেন হাই কোয়ালিটি হয়, অরিজিনাল কন্টেন্ট হয়। ইউজ কিওয়ার্ডস ন্যাচারালি, যেটা বললাম যে ধরেন আপনি যদি একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে থাকেন, তো এখানে যেটা করবেন যে এখানে যেন একদম ন্যাচারালি কিওয়ার্ডটা যেখানে যেখানে প্লেসমেন্ট দরকার ওখানেই দিবেন। শুধু শুধু এক লাইন পর পর কিওয়ার্ড স্টাফিং করবেন না। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে যে ভাই আমার মানে কন্টেন্টের মধ্যে যত বেশি কিওয়ার্ড দিব তত বেশি মনে হয় গুগল আমার এটা র্যাঙ্ক করবে। এত সোজা না, গুগল আসলে এই জিনিসগুলো এখন ধরে ফেলছে, অনেক আগে থেকে ধরে ফেলছে। সো এই জিনিসগুলো করা যাবে না, আমরা ন্যাচারালি হচ্ছে কিওয়ার্ড গুলো ইউজ করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে অ্যাড হেডিংস H1 H2 H3 ফর বেটার রিডেবিলিটি। অনেক সময় আমি অনেকগুলো যখন অনেকে যেমন আমাদের কাছে রিচ আউট করে যে ভাই একটু জাস্ট অডিট করে দেন ওয়েবসাইটটা বা দেখে দেন, তো অনেক সময় আমরা দেখি যে আসলে দেখা যাচ্ছে কি H1 H2 H3টা ঠিক মতো মেনটেন করে না, দেখা যাচ্ছে সবাই H1 দিয়ে দিচ্ছে, H2 নাই, H3 নাই। এটা ঠিক না, H2 H3টা দরকার, এন্ড এই কারণেই আসলে এটার এক্সিস্টেন্স আছে। সো যখন কন্টেন্টটা লিখবেন H1 H2 H3টা প্রপার ইউজ করবেন। ইউজ বুলেট পয়েন্টস, লিডস অ্যান্ড ইমেজেস টু মেক কন্টেন্ট এঙ্গেজিং, যেটা বললাম যে একদম মানে শুধু লেখা দিয়ে ভরা দিবেন তা না, প্রপার বুলেট পয়েন্টস দিবেন, লিস্ট দিবেন, ইমেজ দিবেন। ইমেজ হচ্ছে একটা হয় কি যে আপনি যদি সাইকোলজিক্যালি থিঙ্ক করেন, এই যে যেমন ধরেন আমি এতগুলো লেখা লিখলাম,
আমি যদি সাইডে যদি একটা ইমেজ দিয়ে দিতাম না, আপনাদের জন্য বুঝতে আরো ইজি হয়ে যেত, তাই না? তো সিমিলারলি এই জিনিসটা কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষেত্র, যে আপনি শুধু যদি লেখা দেন, আপনি যদি একদম সুন্দর এর সাথে কমপ্লিমেন্ট করেন এবং যদি ইমেজ না দেন, তাহলে কিন্তু কন্টেন্টটা এঙ্গেজিং হয় না, বোর হয়ে যায়, মানুষ বের হয়ে যায় ওখান থেকে। লাস্টলি যেটা খুব ইম্পর্টেন্ট একটা থিং, যে অ্যাড ইন্টারনাল লিঙ্ক। আমি যেমন তখন ব্যাকলিঙ্কের কথা বললাম, ব্যাকলিঙ্কটা গিয়ে কি, ব্যাকলিঙ্কটা তো আমরা বাইরের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে যখন আমরা উইদিন আওয়ার ওয়েব পেজগুলোর মধ্যে লিঙ্ক করি। যেমন ধরেন আপনি অনেক সময় হয়তো খেয়াল করবেন যে একটা ব্লগ পড়ছেন, ব্লগটা পড়ার পর ধরেন ব্লগটা এসইও টিপস নিয়ে। তো ধরেন আপনি যখন একদম শেষের দিকে চলে যাবেন, ব্লগের নিচে লেখা থাকবে যে টু নো মোর অ্যাবাউট এসইও হিয়ার ইজ আওয়ার অ্যানাদার ব্লগ, এটা থাকে। তো দেখা যাচ্ছে যে ওটা কি করে, আরেকটা ব্লগ হচ্ছে ওরা লিঙ্ক করে দেয়। তো আপনার মনে হলো আচ্ছা হ্যাঁ আমি এসইও নিয়ে তো একটু জানতে চাই, তো যাই, তো দেখা যাচ্ছে আপনি ক্লিক করে আবারই কিন্তু ওদেরই কিন্তু একটা আরেকটা পেজ চলে আসেন বা একটা ব্লগে চলে আসেন। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল লিঙ্কিং আর কি। আর এটা করে কেন, এটা কেন করা হয়, যে যে যত বেশি আপনাকে ওয়েবসাইটে রাখা যায়, বা যত বেশি হচ্ছে আপনার ডুয়েল টাইমটা বাড়ানো যায়, অ্যান্ড গুগলে বুঝতে পারে যে এই মানুষটাকে এই ওয়েবসাইটটা অনেকক্ষণ ধরে রাখতে পারছে, ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে বা যে কোনো কারণে হচ্ছে রাখতে পারছে, অ্যান্ড সে হচ্ছে কন্টেন্ট গুলো পড়ে মজা পাচ্ছে। সো ইন্টারনাল লিঙ্কটা খুবই বেশি দরকার। আচ্ছা, এখানে আরো দুইটা আছে অন পেজ এসইও, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। অনেক সময় আমরা যখন ব্লগ লিখি বা আর্টিকেল লিখি, আমরা যারা ইমেজ দিই, ইমেজের অল্টার ট্যাগটা দিই না। তো অল্টার টেক্সটটা দিবেন। অল্টার টেক্সটটা হচ্ছে গিয়ে কি, যে গুগল কিন্তু আপনার ইমেজটা দেখে কিছু বুঝে না, সে তো বট একটা, তাই না? সে তো ধরেন দেখে কিছু বুঝে না। এখন আপনি যদি ইমেজের অল্টার টেক্সটটা দিয়ে দেন, যে মানে অল্টার টেক্সটটা বোঝায় যে এই ইমেজটা কি নিয়ে, ধরেন একটা, আপনি ধরেন আমার ছবি হচ্ছে আপনার ওয়েবসাইটে দিলেন, আপনার ব্লগের মধ্যে দিলেন, দিয়ে কোনো অল্টার টেক্সট দিলেন না। এখন আমাকে তো গুগল চেন না, আমার ছবি দেখে তো কিছু বুঝছে না, ও দেখবে একটা মানুষই। এখন আপনি যদি লিখে দেন যে দিস ইজ দ্য স্ক্রিনশট অর দিস ইজ দ্য ইমেজ অফ এস কে মইনুর রহমান, তখন গুগল ওটা পড়তে পারে, গুগল বলে আচ্ছা এখানে মইনুর রহমান একটা ছবি দেওয়া আছে। সো এই অল্টার টেক্সট গুলো ইউজ করবেন আপনার এসইওর জন্য, মানে ইমেজ গুলোকে ডিসক্রাইব করার জন্য এই অল্টার টেক্সট ইউজ করবেন। কম্প্রেস ইমেজেস টু ইমপ্রুভ পেজ স্পিড, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে আমরা অনেক সময় যে পেজ স্পিডের কথা তখন ধরে বলছিলাম, এটা একটা কমন জিনিসটা যেটা হয় যে অনেক সময় আমরা ইমেজগুলোকে কম্প্রেস করি না। দেখা যাচ্ছে যে ইমেজের সাইজটা অনেক বড় হয়, স্বাভাবিক সাইজ বড় হলে সেটা লোড হতে টাইম লাগে। তো এই জন্য কিছু দুইটা ফ্রি টুল আছে, যে টাইনি পিএনজি অ্যান্ড শর্ট পিক্সেল। এটা দিয়ে আপনার আপনার ইমেজটাকে কম্প্রেস করে ফেলবেন। কম্প্রেস করে যখন আপনি আপলোড করবেন, তখন আসলে এটা লোড হতে কম সময় লাগে, যেটাতে আপনার পেজ স্পিড ইমপ্রুভ করবে অবভিয়াসলি। লাস্টলি যেটা, যে মোবাইল অপটিমাইজেশন অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। এখানে কি একটা ছোট্ট স্ট্যাট দেওয়া আছে যে 70% প্লাস সার্চেস কাম ফ্রম মোবাইল ডিভাইসেস, এনশিওর ইউর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। অর্থাৎ আপনার যে ট্রাফিকটা আসতেছে সেটা কিন্তু মোবাইল ডিভাইস থেকে প্রায় 70% আসছে। তো সিংহভাগ কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইল থেকে আসছে। সো আপনার মোবাইলটা কিন্তু, মানে সরি, আপনার ওয়েবসাইটে কিন্তু মোবাইল ফ্রেন্ডলি করা লাগবে। অ্যান্ড হচ্ছে তখন যে টুলটা কথা বললাম যে পেজ স্পিড ইনসাইট, এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার মোবাইল বা ডেস্কটপ মানে কোথায় আপনার লোডিং স্পিডটা কি কি কারণে স্লো হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন, এন্ড ইউ ক্যান ফিক্স ইট। ওকে, সো আজকের হচ্ছে থার্ড কুইজ আমাদের এখানে চলে আসছে। থার্ড কুইজটা হচ্ছে, হোয়াট ডাজ গুগল প্রায়োরিটাইজ দ্য মোস্ট ওয়েন র্যাঙ্কিং আ ওয়েব পেজ। অর্থাৎ আপনার ওয়েব পেজটাকে র্যাঙ্ক করার জন্য গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ কি করে। ফার্স্ট অপশন হচ্ছে নাম্বার অফ ইমেজেস, সেকেন্ড হচ্ছে হাই কোয়ালিটি রিলেভেন্ট কন্টেন্ট, থার্ড হচ্ছে লেন্থ অফ দ্য ইউআরএল, ফোর্থ হচ্ছে নাম্বার অফ সোশ্যাল মিডিয়া শেয়ার্স। এখান থেকে যেটা আপনাদের কাছে অ্যান্সার ঠিক মনে হয় সেটা কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দেবেন। এটা আমাদের আজকে কুইজ ফ্রি। সো আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে অফ পেজ এসইও অ্যান্ড লিঙ্ক বিল্ডিং। অন পেজ নিয়ে কথা হলো, এখন আমরা অফ পেজ নিয়ে কথা বলবো। সো অফ পেজটা কি, যে যে তখন একদম শুরু থেকে বললাম যে এসইও অ্যাক্টিভিটিস আউটসাইড ইউর ওয়েবসাইট দ্যাট ইমপ্রুভ র্যাঙ্কিং, যেটা আপনার ওয়েবসাইটের বাইরে যেসব এসইও অ্যাক্টিভিটিস গুলো আপনি করে থাকেন সেটাকে হচ্ছে অফ পেজ এসইও বলে। তো এটা কিভাবে হয়, এটার একটা অন্যতম কারণ হচ্ছে ব্যাকলিংকের মাধ্যমে। তো ব্যাকলিংক নিয়ে আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনি বলতে পারেন ভাই ব্যাকলিংকটা করবো কিভাবে। তো ব্যাকলিংক এখানে যে চারটা ধরন দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা গিয়ে কি, যে আপনি তো এতক্ষণ বলছিলেন যে আপনার নিজের ওয়েবসাইটে আপনি ব্লগ পাবলিশ করছেন, এখন আপনি যখন অন্য একটা ভালো ওয়েবসাইটে যাদের ডোমেন অথরিটি বেশ ভালো, সেখানে যখন আপনি একটা আর্টিকেল পাবলিশ করবেন বা তাদের জন্য আর্টিকেল লিখবেন, সেটাকে আমরা গেস্ট পোস্টিং বলি। যেমন ধরেন আপনি আমাকে লিঙ্কডইনে মেসেজ দিলেন বা যে কোনো জায়গায় মেসেজ দিয়ে যোগাযোগ করে বললেন যে মইন ভাই,
আপনাদের ওয়েবসাইটের তো এটা বেশ ভালো, অ্যান্ড আপনাদের ওয়েবসাইটটা আমাদের এটার সাথে রেলিভেন্ট, আমাদের কোম্পানি বা আমাদের ওয়েবসাইটের সাথে রেলিভেন্ট। আমি চাচ্ছি আপনার এখানে একটা আর্টিকেল পাবলিশ করতে, আপনি কি ভাই ইন্টারেস্টেড নাকি? তো ইউজুয়ালি গেস্ট পোস্টিং করতে গেলে দেখা যায় যে পেড হয়, মানে টাকা দিয়ে আপনার গেস্ট পোস্টিং করতে হয়। তো আমি বললাম হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি করতে পারবেন, আম, আপনি আমাকে $30 দেন। তো আপনি আমাকে $30 দিলেন, সাথে আপনার আর্টিকেলটা আমাকে দিলেন, আমি আপনার ওখানে দুইটা লিঙ্ক হচ্ছে আপনি ওখানে মেনশন করে দিন যে কোন দুইটা ডু ফলো লিঙ্ক হবে, সেটা দিয়ে দিন, এন্ড সেটা আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করে দিলাম। তো এটাতে কি হলো যে আপনি আমার ওয়েবসাইট থেকে দুইটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলেন। সো ইউজুয়ালি ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এরকমই যে পেড হয়, অনেক সময় কিছু ফ্রি পাবেন, বাট ফ্রি গুলো আসলে খুব একটা মানে ওয়েবসাইট অবস্থা ভালো হয় না, সো এটা পেড হওয়াটাই মানে বেটার। বাট একটা জিনিস খেয়াল করবেন যে কখনো কম্পিটিটরের কাছে আবার রিচ করবেন না। কম্পিটিটর যদি ভালো হয় তাহলে দিবে, সেটা ডিফারেন্ট থিং, বাট কম্পিটিটর ইউজুয়ালি আপনার আর্টিকেল পাবলিশ সে করবে না, কারণ স্বাভাবিক আপনি একটা অন্য কোম্পানি থেকে আসছেন, তার কম্পিটিটর সে কেন করবে? সো আপনাকে দেখতে হবে যে যারা ধর নিউট্রাল ওয়েবসাইট কিছু রয়েছে সেগুলোতে আপনি পোস্ট করতে পারেন না। সোশ্যাল মিডিয়া শেয়ারিং, হ্যাঁ অবশ্যই শেয়ার ইউর কন্টেন্ট অন লিঙ্কডইন, টুইটার এন্ড ফেসবুক। অবশ্যই শেয়ার করবেন, না করার কোনো কারণ নেই। আপনি কষ্ট করে একটা কন্টেন্ট লিখছেন বা আপনার ওয়েবসাইট আছে, সেটা যত পারবেন শেয়ার করবেন। আমি বলবো সবচেয়ে ভালো হয় কি জানেন, আপনারা যদি যারা বিশেষ করে ইমেল খুব বেশি পাঠান আপনার ক্লায়েন্টকে বা ভেন্ডারদেরকে বা যাকেই হোক, আপনারা আপনাদের সিগনেচারের মধ্যে আপনাদের যেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, যেখানে অনেক সময় অনেকে দিয়ে থাকেন যে লিঙ্কডইন প্রোফাইল, টুইটার, ফেসবুক, অনেক সময় চেষ্টা করবেন আপনার যেন ওয়েবসাইটটা ওখানে দিয়ে দিতে, তাহলে যেটা হয় যে মানুষ ক্লিক করে। তো এটাতে যেটা হবে যে আস্তে আস্তে কিন্তু আপনার এটাও ভিজিটরটা বাড়বে। তো শুধু মাত্র হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো দিয়ে দিবেন তা না, আপনার ওয়েবসাইটটা যেটা ইউআরএল সেটাও দিয়ে দেওয়ার ট্রাই করবেন। আরেকটা হচ্ছে হারো, যেটা ফুল ফর্ম হচ্ছে হেল্প আ রিপোর্টার আউট। এটাও বেশ জনপ্রিয় একটা ওয়ে টু গেট ব্যাকলিংকস। তো এটা যেটা হয় যে বিভিন্ন মানে বিভিন্ন রিপোর্টাররা থাকে যারা আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকে। তো আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে মানে রেজিস্টার্ড করেন, তো দেখা যাবে তারা আপনাকে রেগুলার বেসিসে কিছু কোয়েশ্চেন পাঠাবে থ্রু ইমেল। তো আপনি যদি ওই ইমেলগুলোর প্রশ্ন আর্টিকেলের মাধ্যমে বা যেভাবে ওরা চায় সেভাবে যদি আপনি দিয়ে দেন, তো ওরা ওদের ওয়েবসাইটে এই জিনিসটা পাবলিশ করে। অ্যান্ড হারো থেকে যদি আপনি একটা লিঙ্ক আনতে পারেন, দ্যাটস এ গ্রেট থিং, বিকজ এই ওয়েবসাইট গুলো অনেক ভালো হয়। এন্ড সবচেয়ে বেস্ট পার্ট, এগুলো ফ্রি, এখানে আপনার টাকা দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট ওদেরকে একটা প্রপার ওয়েতে আপনার যে কন্টেন্টটা আছে বা ওদের যে কোয়েশ্চেনটা থাকে সেটা যদি আপনি এক্সপার্ট ওয়েতে যদি দিতে পারেন, তাহলে ওরা সেটা ফিচার করে। লাস্টলি যেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশন বলতে ইয়েল্প, গুগল মাই বিজনেস, এখানে আপনার বিজনেসটাকে লিস্ট করবেন। আশা করি গুগল মাই বিজনেস নিয়ে মোটামুটি সবারই কম বেশি আইডিয়া আছে, খুবই কমন একটা জিনিস হয়ে গেছে এখন, বাট এটা খুবই এফেক্টিভ। অলসো যেটা করবেন, কিছু লিস্টিং সাইট রয়েছে যেমন G2, ক্লাচ, তারপর ট্রাস্ট রেডিয়াস, ট্রাস্ট পাইলট, এগুলো তো আপনার ওয়েবসাইট থেকে এনলিস্ট করে ফেলবেন। এগুলো ফ্রিতে এনলিস্ট করতে পারবেন, কিন্তু এখান থেকেও কিন্তু বেশ ভালো একটা ব্যাকলিং পাওয়া যায়। ওকে, সো আজকের কুইজ ফোরটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্যাকলিংস ইন এসইও। মানে এসইওতে ব্যাকলিংকের পারপাসটা কি? ফার্স্ট অপশন হচ্ছে নাম্বার অফ ইমেজেস, সেকেন্ড অপশন হচ্ছে হাই কোয়ালিটি রেলেভেন্ট কন্টেন্ট, থার্ড হচ্ছে লেন্থ অফ দ্য ইউআরএল, অ্যান্ড ফোর্থ হচ্ছে নাম্বার অফ সোশ্যাল মিডিয়া শেয়ার্স। সো কোয়েশ্চেনটা আবারও করছি, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্যাকলিংস ইন এসইও। এসইওতে ব্যাকলিংকের পারপাসটা কি? এটা কি নাম্বার অফ ইমেজ বাড়ানো, নাকি হাই কোয়ালিটি এন্ড রেলেভেন্ট কন্টেন্ট, লেন্থ অফ দ্য ইউআরএল, নাকি নাম্বার অফ সোশ্যাল মিডিয়া শেয়ার্স? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমরা সেশনের, অ্যান্ড লাস্ট পার্টটা হচ্ছে এসইও টুলস অ্যান্ড রিসোর্সেস। এখানে আমরা একটু কিছু ফ্রি টুলস বা পেড টুলস অ্যান্ড অলসো কিছু ক্রোম এক্সটেনশন নিয়ে কথা বলবো। সো ফ্রি টুলস, অবভিয়াসলি আপনারা যদি এসইওর জন্য যে তিনটা ফ্রি টুলস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল, যেটা আপনার ওয়েবসাইটের হেলথ বা অবস্থাটা বোঝায় যে কন্ডিশনটা কি আপনার ওয়েবসাইটের। গুগল অ্যানালিটিক্স, যে আমি এতক্ষণ ধরে বলছি যে আপনার এখানে ভিজিটার যেন আসে, ভিজিটার এইভাবে আসবে ওইভাবে, কিন্তু আপনি ভিজিটার ডেটা ট্র্যাক করতে না পারেন, তাহলে সেটা একটা মুশকিল। যে ভিজিটার আসলে কি থাকছে অনেকক্ষণ, নাকি থাকছে না, এই ডেটাগুলো আপনি কোথায় পাবেন? এগুলো পাবেন গুগল অ্যানালিটিক্সে। লাস্টলি গুগল কিওয়ার্ড প্ল্যানার, যে আপনি যে রেলেভেন্ট কিওয়ার্ড খুঁজতে চাচ্ছেন সেটা ফ্রিতে গুগল কিওয়ার্ড প্ল্যানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। পেড টুলস এর কথা যদি বলি, যদি পেড কিনতেই হয় একান্ত, তাহলে এই টুলস গুলো কিনতে পারেন, বেশ ভালো টুলস এগুলো। এসিএমরাশ, এইচরেফস এন্ড মজ, এইগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ এন্ড ব্যাকলিংক অ্যানালাইসিস হেল্প করে। কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে বেশ ভালো, অনেক
উপকারী 3টা টুলস এটা, সো এটা কিনে ইউজ করতে পারেন। কিছু ফ্রি ক্রোম এক্সটেনশনও রয়েছে, যেমন এসইও মিনিয়ন এবং কিওয়ার্ডস এভরিওয়্যার। আমি পার্সোনালি কিওয়ার্ডস এভরিওয়্যারটা ইউজ করি। আম, মানে অনেক রেজাল্ট দেয় তা না, বাট মোটামুটি একটা আইডিয়া পাই যে এখান থেকে আমার কিওয়ার্ড সার্চ ভলিউম গুলো কেমন কি আসে। অ্যান্ড এসইও মিনিয়নটা যেটা হয় যে আপনি অন পেজ এসইওটা চেক করতে পারবেন একদম নিমিষেই। সো এই টুলস গুলা চাইলে আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো আমাদের হচ্ছে লাস্টের দিকের একটা কুইজ, সেটা হচ্ছে যে উইচ টুল ইজ কমনলি ইউজড ফর কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে কমন টুল কোনটা। এখানে হচ্ছে গুগল সার্চ কনসোল, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ফেসবুক অ্যাডস ম্যানেজার নাকি ক্যানভা। এটা আপনাদের পারার কথা, and এটা মনে হয় লাস্ট কুইজ, তো আশা করি সবাই এটা পার্টিসিপেট করবেন, মিস করেন না। So, which tool is commonly used for keyword research? Is it Google Search Console, Google Keyword Planner, Facebook Ads Manager, maybe Canva? Okay. So, আমাদের আসলে অনেক অনেক পার্টিসিপেশন আসছে, মাশাআল্লাহ, বেশ ভালো। আর দেখে ভালো লাগছে যে আপনারা রাত 10টা বাজে বাট আপনারা সব পার্টিসিপেট করছেন, গ্রেট। সো আমাদের হচ্ছে এটা, সরি, লাস্ট সেশন 7, যেটা যে কমন এসইও মিস্টেকস এন্ড হাউ টু অ্যাভয়েড देम। সো কিছু এসইও মিস্টেকস আমরা করে থাকি, সেগুলো আমরা আসলে কি কি করি এন্ড এগুলো কিভাবে অ্যাভয়েড করব। ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এটা একদম কমন একটা ইস্যু, যে আমরা আসলে কিওয়ার্ড নিয়ে যখন কাজ করি আমরা আসলে দেখা যাচ্ছে মনে করি যে ভাই এই কিওয়ার্ডে স্টাফিং করে ফেলবো, যত বেশি দিব তত লাভ। এটা ভুল, এটা আমরা করবো না। একদম ন্যাচারাল রাখবো, যেখানে যেটা দরকার সেখানে আমরা কিওয়ার্ডটা ইউজ করব। ডুপ্লিকেট কন্টেন্ট এটা প্লিজ কেউ করবেন না। এটা হয়তো বা আপনারা দেখা যাচ্ছে 3 মাস বা 2 মাসে হয়তো র্যাঙ্ক করে বসে থাকবেন উপরে, বাট বলে না একটা জিনিস যত তাড়াতাড়ি ওঠে তত তাড়াতাড়ি পড়ে যায়। তা আপনি 2-3 মাসে হয়তো একদম র্যাঙ্ক করে ফাটাই ফেলবেন ডুপ্লিকেট কন্টেন্ট দিয়ে, বাট দেখা যাবে যখন গুগল এটা ধরবে আপনার ওয়েবসাইটের এমন হাল করবে যে আপনি উঠতে পারবেন না। তো এই জন্য ডুপ্লিকেট কন্টেন্ট করা যাবে না ভাই, যা করবেন নিজের থেকে দিবেন। ইগনোরিং মোবাইল অপটিমাইজেশন, এই যে মোবাইল অপটিমাইজেশনটা মানুষ প্রায় সময় ইগনোর করে, উইচ ইজ নট আ গুড থিং। সবসময় চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটটা যেন শুধুমাত্র ডেস্কটপে সুন্দর দেখা যায় তা না, মোবাইলেও কিভাবে দেখা যায়, মোবাইলেও অপটিমাইজ কিভাবে ঠিকঠাক আছে নাকি সেটাও আমাদেরকে চেক করতে হবে। নো ব্যাকলিং স্ট্র্যাটেজি, এখনো এটা আসলে একটু তাজ্জব লাগে যে এখন 2025 চলছে আমাদের, বাট ব্যাকলিং কোনো একটা প্রপার স্ট্র্যাটেজি নাই আমাদের। আমি বারবার বলছি যে আপনার অথরিটি বিল্ড করতে কিন্তু ব্যাকলিংকের হেল্প আপনার নিতে হবেই, আপনি চান আর না চান। তো একটা ব্যাকলিং স্ট্র্যাটেজি আপনার থাকাটা খুবই দরকার। লাস্টলি যেটা, নট ইউজিং অ্যানালিটিক্স। ভাই দ্য থিং ইজ দ্যাট যে আপনি শুধু এসইও না, আপনি যেই কাজই করেন না কেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনি যদি সেটাকে ঠিক মতো যদি না মনিটর করতে পারেন তাহলে আসলে আপনি বুঝবেন কিভাবে যে আপনি ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি হচ্ছে না। সো এটা বোঝার জন্য আপনার অ্যানালিটিক্স লাগবেই লাগবে, সেটা সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স হোক, ওয়েবসাইট অ্যানালিটিক্স হোক, এনিথিং। যেহেতু আমরা এসইও নিয়ে এখানে কথা বলছি, সো আমরা গুগল অ্যানালিটিক্সটাকে এখানে মেইন করছি মেনলি। সো গুগল অ্যানালিটিক্সটা আপনি অবশ্যই ইমপ্লিমেন্ট করে ফেলবেন, ফ্রি একটা টুল, খুবই ইজি। ইউটিউবে গেলেই হচ্ছে বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন যে কিভাবে গুগল অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে হয়, কি কি ডেটা রিড করতে হয়। তো গুগল অ্যানালিটিক্সটা যদি বা এরকম অ্যানালিটিক্যাল যেসব টুলস গুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এসইওর কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট গুলোর দরকার। সো এটাই ছিল আজকে ফ্রম মাই এন্ড, অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর পার্টিসিপেশন অ্যান্ড রেসপন্স দেখে বুঝেছি যে ইউ গাইজ হ্যাভ been an wonderful audience last week-এর মতোই। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেন কাইন্ডলি জানাবেন আমাদের, আমরা জাস্ট কিছু কোয়েশ্চেন নেব। থ্যাংক ইউ এভরিওয়ান। জি স্যার, আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট দেওয়া হয়েছে। জি ভাইয়া, কথা কি শোনা যাচ্ছে? জি 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 আফসার ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া, নতুন একটা যেটা আসছে সার্চ ইঞ্জিন মানে এআই ইঞ্জিন অপটিমাইজেশন না কি জানি, AEO, এবং জি 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 এসইও এর মধ্যে আচ্ছা আচ্ছা ডিফারেন্সটা কি? ওকে। সো আপনি এইও আর এসইও এর মধ্যে ডিফারেন্সটা জানতে চাচ্ছেন। এইওটা যেটা হচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে মেইনলি অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা তো আমি আপনাদেরকে বলেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইওটা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। এইওটা আসলে আসার কারণটা মেইনলি ছিল যে 2024টা তো পুরোপুরি আপনারা দেখেছেন যে এআই নিয়েই বা এআই এআই রিলেটেডই ছিল। তো এই সময় জিনিসটা এসেছিল যে এআই পাওয়ার সার্চ ইঞ্জিন। আপনারা এখন হয়তো বা খেয়াল করবেন যে চ্যাট জিপিটির পরে কিন্তু এখন জেমিনাই এখন চেষ্টা করেছিল গুগলের যে কম্পিট করার। তো এখন যেটা দেখবেন যে গুগল আপনি যখন কোনো সার্চ করবেন শুরুর দিকে কিন্তু দেখবেন যে জেমিনাইয়ের কিছু রেজাল্ট চলে আসে। সো এই জিনিসটা
কেন এসেছে এই জিনিসটা এসেছে না এই এর কারণে। তো এই তো যেটা হয় যে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, তো আগে যেটা গুগল করতো কি আপনাকে লিস্ট দিত কিছু, এখন এই ওর কারণে যেটা হচ্ছে আপনাকে একদম ডিরেক্ট কিছু অ্যান্সার দিয়ে দেয়, লিস্টটাও দিয়ে দেয়, বাট ডিরেক্ট অ্যান্সারটা উপরে থাকে। তো এটাই হচ্ছে মানে ডিফারেন্স এইও আর এসইওর মধ্যে, যে এইওটা একদম ডিরেক্টলি আপনার যে কোয়েশ্চেনটা থাকে সেটার অ্যান্সার দিয়ে দেয়। দ্যাটস ওয়াই ইটস কল অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেন আস্ক করেছে লুৎফুন নাহার, আমি তাকে আনমিউট করছি। আচ্ছা ভাইয়া, জি। অনেক সময় আমি অনেক ওয়েবসাইটে যাই, তখন বলে যে রিলোড করতে বা হুম বলে যে কানেকশন ব্রোকেন। হ্যাঁ, হুম হুম হুম। এটা কি আসলে যে ব্রাউজ করছে তার প্রবলেম, না যারা ওয়েবসাইট করেছে তাদের কোনো জায়গায় কানেক্টিভিটি প্রবলেম? আচ্ছা, কানেকশন ব্রোকেনটা আসলে অনেক কারণেই হয়ে থাকে। এটা মূলত আসলে যারা ভিজিটার তাদের সমস্যা না। এটা দেখা যায় যে আহ, মানে একটা জিনিস এমন হতে পারে যে ধরেন আপনার ওয়েব মানে যে ইন্টারনেটটা আছে, কানেকশনটা প্রথমে চেক করেন অবভিয়াসলি যে এটা কোনো ইস্যু আছে নাকি, বাট মোস্ট অফ দ্য কেসেসে যেটা হয় যে কানেকশন ব্রোকেনটা শুধুমাত্র আপনার মানে নেটওয়ার্কের কারণে না, এটা দেখা যায় যাদের ওয়েবসাইট আপনি রিচ করতে যাচ্ছেন হয়তো তাদের ওয়েবসাইটটা সরিয়ে ফেলা হয়েছে বা রিডাইরেক্ট করে ফেলা হয়েছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যে যেমন ধরেন অনেক সময় আমরা যেটা করি কি, কোনো কারণবশত দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটটা অন্য ডোমেনে শিফট করে ফেলা হয়। এখন ধরেন আমার ওয়েবসাইটের একটা কন্ট্যাক্ট ফর্ম যে পেজটা থাকে ওইটা হয়তো বা ইউআরএলটা ছিল akijaibos.io/contact, এটা ছিল, ঠিক আছে। এখন হুম। এটা প্রিভিয়াস ছিল, এখন পরবর্তীতে ধরেন আমার ওয়েবসাইটে কোনো চেঞ্জেস আসছে বা অন্য কোথাও মাইগ্রেট করব, তো ইউআরএলটা কন্ট্যাক্ট পেজের বা ইউআরএলটা হয়ে গেছে akijaibos.io/contact us, এটা হয়ে গেছে। এই যে কন্ট্যাক্ট আসটা যে চেঞ্জ হয়েছে, এটা তো এখন আমার প্রিভিয়াস যেই ইউআরএল গুলো আমি যেখানে যেখানে স্প্রেড করেছিলাম সেটা হতে পারে কোনো ব্লগ কন্টেন্টে বা যে কোনো জায়গাতে, ওখানে যদি আমি চেঞ্জ না করি, তা আপনি যখন ওখানে ক্লিক করবেন তো দেখা যাবে যে আপনাকে এরকম ব্রোকেন কানেকশন প্রবলেম বা এইসব জায়গায় নিয়ে যাবে। সো মূলত প্রথম যেটা করবেন যে কানেকশন প্রবলেমটা ইউজুয়ালি যেটা মানে দেখা হয় যে আপনার ওয়াইফাই কানেকশনের সমস্যা থাকতে পারে, বাট ইন কেস যদি এরকম না থাকে, যদি দেখেন এরর 404 দেখাচ্ছে, তাহলে অবশ্যই বুঝে নেবেন যেটা আপনার এন্ডের সমস্যা না, এটা হচ্ছে যাদের ওয়েবসাইট আপনি ভিজিট করছেন তাদের সমস্যা। না, 404 আসে না, রিলোড বলে। রিলোড বললে আবার বলে যে রিলোড দিলে কিছুই আসে না। যদি না আসে তাহলে ওয়েবসাইটের সমস্যা। ইফ আচ্ছা, ইউ, এটা কি এমন হতে জি পারে বলেন। ভাইয়া যে কোনো কারণে ওই ওয়েবসাইট যাদের সাথে লিঙ্ক বা ওইখানে পেমেন্ট কোনো ইস্যু আছে বা কিছু, অনেক সময় হয় না হ্যাঁ, আমাদের অনেক সময় কিছু। যেটা হয় আপু যে ধরেন ডোমেন শেষ, মানে এটা শেষ হয়ে গেছে, ডোমেনের সাবস্ক্রিপশন শেষ, যে যেমন তো ধরেন আমার, সরি। হ্যাঁ, তো সেইটা আপনি আহ, আপনার এন্ডে মানে আপনি তো ইউজার, আপনি তো হুম ওনার না, তাই না? হুম হুম হুম। তো আমাকে যখন রিলোড বলছে আমি একটু কনফিউজ যে আমার এন্ডে কি রিলোড করব, কারণ আমার তো রাইট ইন্টারনেট ঠিক আছে। সো এইটা রাইট। আসলে এর চাইতে ইজি বুঝার কোনো অপশন আছে? কারণ এটা কিন্তু আসলে মানে মিসকমিউনিকেশন মনে হচ্ছে আমার কাছে, কারণ আমি রিলোড করে তো লাভ হচ্ছে না অ্যাজ এ ইউজার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা যেটা হয় যে যে বললাম যেটা, যেমন ধরেন আমরা যখন নেট চলে যায়, তো নেট হুম চলে হুম। গেলে কি হয় বলে কি যে কয়েকটা অপশন দিয়ে দেয়, যে আপনি চেক করেন যে আপনার ওয়াইফাইটা ঠিক মতো কানেক্টেড নাকি, আপনার নেট চলছে নাকি, অথবা যেটা হতে পারে ওয়েবসাইটে কোনো একটা সমস্যা আছে মানে যেখানে আপনি রিচ করতে চাচ্ছেন, এরকম 3-4টা অপশন দিয়ে দেয়। সো এখন ইফ আই এম কনফিডেন্ট যে আমার ওয়েবসাইট মানে সরি আমার কানেকশনে কোনো প্রবলেম নেই, আমার ইন্টারনেট কানেকশন ইজ পারফেক্টলি অলরাইট, তাহলে বুঝতে হবে যে আমার ওয়েবসাইটে প্রবলেম। এন্ড এটা যেহেতু একদম বাই ডিফল্ট পেজটা দেখায়, ধরেন আমার ওয়েবসাইটে কোনো সমস্যা, এটা আসলে আমিও কিছু করতে পারবো না ওখানে, আমি লিখতে পারবো না যে উই আর নট হিয়ার বা সামথিং, মানে এটা আমি ওয়েব পেজে একটা দিয়ে দিতে পারি, বাট অনেক ওয়েবসাইট আসলে কেয়ার করে না, বলে যে ঠিক আছে আমি নাই নাই, এটা আসলে আলাদা করে কোনো ওয়েব পেজ দেওয়া দরকার নেই। তো এটা হ্যাঁ, এটা একটু আপনি এটা বলেছেন যে কাস্টমার এন্ডে একটা মিসকমিউনিকেশন তো বা কনফিউশন তো হয়েই যায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। you so much. তো Next question. মইনুল, আজকে অনেক সুন্দর একটা সেশন নিচ্ছ, আর আমাদের এখন পর্যন্ত 82 আছে। আসলে কোনো কাজ শুরু করা আর সেটা ধৈর্য ধরে মানে শেষ পর্যন্ত মানে করে যাওয়াটা, এটা আসলে অনেক মানে বড় ব্যাপার। যেমন ধরেন আমরা 2025 সালের শুরুতেই আমরা অনেক এজেন্ডা নিয়েছি, অনেক কিছু করব, অনেক ইয়ে করব, বাট 2025 সালের ডিসেম্বর মানে 31 তারিখ পর্যন্ত আমরা আসলে সেটাকে কতটুকু কন্টিনিউ করতে পারবো, এইটা আসলে এইটার উপরে ডিপেন্ড করবে আমাদের মানে নেক্সট ইয়ার। তো এইটা যেটা যে আসলে কোনো জিনিস আমরা যখন যত সহজে শুরু করি
তো সেটাকে আসলে আমরা মানে ধৈর্য ধরে রাখা, প্যাশেন্সটা রাখা, না হলে যেটা হয় যে আমরা যেই মানে এক্সপেকটেশনটা, রেজাল্টটা যেটা এক্সপেক্ট করতেছি সেটা কিন্তু আসলে আমরা পাবো না। তো থ্যাংক ইউ আপনারা এখন পর্যন্ত ধরেন যারা আছেন তারা আসলেই আপনাদের লাইফে আসলে মানে কোনো কিছু করতে চাচ্ছেন এবং আপনাদের মানে ধৈর্য আছে, ধৈর্য নিয়ে আপনারা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমাদের সাথে থাকবেন। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো যে আমাদের যে এই পর্যন্ত আজকে সপ্তম সেশন, তাই তো? জি, আপনারা চ্যাটে একটু দিতে পারেন যে কারা আমাদের এই 7টা সেশনেই জয়েন করেছেন। থ্যাংক ইউ দোহাল ইসলাম ভাই, আপনি জয়েন করেছেন। আনিসুর রহমান, ডি গোলাম মৌলা, আশরাফুল ইসলাম ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকেই জয়েন করেছেন। না আপনাদের এই মানে সেশনের শেষ পর্যন্ত থাকা দেখে মানে বোঝা যায় যে আসলে আপনাদের ধৈর্য আছে, আপনাদের প্যাশন্স আছে। ইনশাল্লাহ আমরা একসাথে ইন ফিউচারে আরো অনেক কিছু লার্ন করব, অনেক কিছু শিখবো, এবং যেই জিনিসগুলো যতটুকু আমরা শিখবো সেই জিনিসটুকু আমরা আসলে আমাদের লাইফে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করব। দেখেন আপনি আসলে কত জানলেন এবং কত বই পড়লেন, সেটার চেয়ে হইলো যে আপনি যতটুকু জানলেন সেইটুকু আপনি মানলেন কিনা, সেইটুকু আপনি এক্সিকিউশন করলেন কিনা। কারণ আপনার প্ল্যানিং অনেক কিছু করবেন, বাট প্ল্যানিং এর পরে আপনার সেটা যদি এক্সিকিউশনে যদি আপনি না আসতে পারেন, তাহলে কিন্তু আসলে সেটা রেজাল্টটা কিন্তু আসবে না। আমরা অনেক মানুষ, অনেকেই আমরা যেটা করি যে আমরা অনেক প্ল্যানিং করি, অনেক কিছু করি, কিন্তু বাট আমরা এক্সিকিউশনটাতে যাই না। এক্সিকিউশনটা না করার কারণে যেটা হয় যে আমাদের লাইফের ওই আমরা এক্সপেক্টেড রেজাল্টটা আমরা শেষ পর্যন্ত পাই না। পরে আমরা মানে হতাশ হয়ে যাই যে না আসলে আমাকে দিয়ে আসলে হবে না, বা আমার জন্য আসলে এই কাজটা না। কিন্তু আমরা কিন্তু আসলে সেটার জন্য প্রপার আসলে চেষ্টাই করি নাই। ওইটার জন্য যতটুকু ধৈর্য ধরে থাকা দরকার ছিল, যতটুকু ইয়ে করার কথা ছিল, যেমন যে আমাদের লাস্টে আপনি একটা সেশন যদি করেন, ডেফিনেটলি আপনার কাছে কিছু কোশ্চেন থাকা উচিত। ধরেন সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয় না, বাট কিছু লোকের তো যারা কোশ্চেন করে দেখা গেলো যে ওই কোশ্চেনগুলো অনেকের কিন্তু কমেন্ট করে যায় যে না এই অ্যান্সারটা তারও জানার ছিল। তো এইটাই আমরা আজকে আমি মইনুরকে এবং স্বপ্নিলকে সেশনের বাকি অংশটুকু কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ আলামিন স্যার। আচ্ছা একটা জিনিস স্বপ্নিল, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, জাস্ট আমি একটা জিনিস শেয়ার করবো। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমাদের যেই সারপ্রাইজ অ্যানাউন্সমেন্টের কথাটা আর কি, এটা আমি জাস্ট একটু শেয়ার করি। আই হোপ দেখতে পাচ্ছেন সবাই। সো এখানে যেটা হচ্ছে যে আমরা আসলে তখন যেটা বললাম যে শর্ট টেল লং টেল কিওয়ার্ডের কথা, সো এটা খুবই কমন, বাট এখানে আরো কিছু কিওয়ার্ড রয়েছে যেটা আসলে এইটা ইনশাল্লাহ স্বপ্নিল বা আমি আপনাদেরকে শেয়ার করে দিব, যারা যারা আজকে মানে পার্টিসিপেট করেছেন আমাদের কুইজে। সো এখানে প্রায় 26 ধরনের কিওয়ার্ড রয়েছে যেটা আসলে আমরা বানিয়েছি। অ্যান্ড এখানে আপনার আসলে খুব সুন্দর করে এখানে এক্সাম্পল দেওয়া আছে, প্রস কি কনস কি কিওয়ার্ডের, এটা বুঝতে পারবেন। প্রায় সময় যারা বেশ করে এজেন্সিতে রয়েছেন বা যারা এসইও নিয়ে কাজ করেন, তারা এরকম কিছু কিওয়ার্ডের কথা শুনতেই থাকেন, যে ব্র্যান্ডেড কিওয়ার্ড কি, নন ব্র্যান্ডেড কিওয়ার্ড কি। তো এইগুলোও আপনাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। সাথে লাস্ট উইকে যারা পার্টিসিপেট করেছিলেন তাদের একটা চিট শিট দেওয়ার কথা ছিল। এই দুইটা জিনিস ইনশাল্লাহ আপনাদের আমাদের সাইড থেকে আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন। থ্যাংক ইউ মইনুর স্যার। একজন হ্যান্ড রেজ করেছিলেন, তার শেখ মনিরুল, আমি তাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2000 জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। 2025 সালে ব্যাকলিংক স্ট্র্যাটেজি আসলে কেমন হওয়া উচিত? এটা নিয়ে ভাইয়া অলরেডি বলেছি, যেটা যে ব্যাকলিংক স্ট্র্যাটেজিটা কিরকম, যদি একদম বেসিকটা বলি, যে আমি আপনাকে যদি সুন্দর করে জিনিসটা সাজিয়ে দিই খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে অবভিয়াসলি প্রথমে শুরু করবেন যে আপনার কম্পিটিটর যারা একদম ক্লোজ কম্পিটিটর, তারা কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক নিচ্ছে তারা বা নেওয়ার চেষ্টা করছে।
এটা যদি আপনি দেখেন, ধরেন আমি যদি আপনাকে একটা কাজ দিই যে মনিরুল ভাই আপনি কালকে ব্যাকলিং করা শুরু করেন, এখন আপনাকে প্রথমে চিন্তা করতে হবে ভাই আমি কিভাবে শুরু করব। তো ফার্স্টে যে স্টেপ নিতে হবে যে আপনি বলবেন ঠিক আছে আমি তো আমার কম্পিউটার থেকে চিনি, তো তারা কোথায় ব্যাকলিং করছে আমি একটু ওই ওয়েবসাইট ওইটা অ্যানালাইজ করে ফেলি। তো অ্যানালাইজ করার জন্য এসিএমরাশ, এইচরেফস এরকম টুল আছে, আপনি লিস্টটা বের করলেন যে হ্যাঁ ভাই এগুলো আছে। তো এবার এই ওয়েবসাইট গুলাকে আপনি রিচ করা শুরু করলেন যে ভাই আমি দেখলাম যে আপনি অমুক কোম্পানিকে হচ্ছে আপনার এখানে ব্যাকলিং করতে দিচ্ছেন, তো আমিও হচ্ছে সেম টাইপেরই কোম্পানি বা আমিও সেম টাইপের কন্টেন্টই প্রডিউস করি বা লিখি, আমি চাচ্ছি আপনার এখান থেকে একটা ব্যাকলিং নিতে। সো দিস কুড বি ওয়ান অফ দি স্ট্র্যাটেজিস যেখান থেকে আমরা ব্যাকলিং করি, এন্ড এটা ইট ইজ আ ভেরি মানে ইউনিভার্সাল এন্ড কমন একটা স্ট্র্যাটেজি যেটা আসলে মোস্ট অফ দি কোম্পানিজ করে থাকে। এটা ব্যতীত যদি আপনি মনে করেন যে ভাই এগুলোতে যেহেতু পেড অপশন, ফ্রিতে কি আছে, ফ্রিতে অবভিয়াসলি যেটা করতে পারেন যে রেডিট পড়ার মতো বিভিন্ন যে কমিউনিটি ফোরাম আছে এখানে এঙ্গেজ করবেন, দেখবেন যে এখানে অনেকে মানুষজন কোয়েশ্চেন দেয়, তো এই কোয়েশ্চেন গুলোর রেলেভেন্সি রেখে আপনি অ্যান্সারটা দিবেন এন্ড সাথে আপনার ওয়েবসাইটটাকে বা ওয়েব পেজটাকে লিঙ্ক করে দিবেন। এবং আরেকটা স্ট্র্যাটেজির কথা আজকে বলেছি আপনাদেরকে, হারোর কথা, হেল্প রিপোর্টার আউট, যেটা সেটা হচ্ছে যে এখানে তারা বেশ কিছু ভালো ভালো কোয়েশ্চেন করে থাকে এন্ড এটা আপনি রেজিস্টার করেন, আপনাকে তারা কোয়েশ্চেন গুলো ডেইলি বেসিসে পাঠিয়ে দিবে। এই কোয়েশ্চেন গুলার সুন্দর মতো উত্তর আর্টিকেল বা যেভাবে ওরা চায় সেভাবে যদি আপনি ওদেরকে পাঠিয়ে দেন, ওরা যখন ফিচার বা সেটা পাবলিশ করবে তখন আপনার ওয়েবসাইটের জন্য একটা ভালো বুস্ট হয়, এটাও ব্যাকলিংকে আপনাকে সাহায্য করে। অলসো আপনি যদি কিছু লিস্টিং সাইট রয়েছে যেগুলোকে আমরা ওয়েব3 লিস্টিং সাইট বলি, যেমন ধরেন G2, ক্লাচ, ট্রাস্ট রেডিয়াস, ট্রাস্ট পাইলট, এই টাইপ, এগুলো একদম ফ্রি, মানে এগুলোতে জাস্ট গিয়ে আপনি আপনার কোম্পানিটাকে রেজিস্টার করবেন, কোম্পানির যে ডেসক্রিপশন ওখানে সবকিছু দিবেন, এটাও একটা ব্যাকলিংকে আপনাকে হেল্প করবে। তো এরকম ভাবে কিছু ওয়েজ আছে ব্যাকলিং স্ট্র্যাটেজি এস্টাবলিশ করার। সো যেহেতু আর কোনো হ্যান্ড রেজ নেই, সো উই অ্যাজিউম দ্যাট আমাদের সেশন, কোয়েশ্চেন আনসার সেশন এখানেই শেষ হচ্ছে। রাইট, সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 10টা 18 বাজে, সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সেশনটা অ্যাটেন্ড করার জন্য। ইনশাল্লাহ নেক্সট সেশনে কে থাকবেন বা কি নিয়ে কথা হবে সেটা আমাদের এখান থেকে জানিয়ে দেওয়া হবে আকি চাইবস থেকে। সবাই কাইন্ডলি আকি চাইবসে চোখ রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। আমরা আমাদের সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।